বর্তমানে আপনারা তো সিজন 1 এবং 2 এর অনেক কাহিনী পড়েছেন, কিন্তু এবার সিজন 3 এর মধ্যে আপনারা বাকি কাহিনীগুলো জানতে পারবেন। রাকিব এবং রিয়াজ কি আজও মারা গেল নাকি বেঁচে আছে তা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। সাথে বাকি 2টা সিজনে থাকা বাকি রহস্যগুলো আপনারা এই সিজনে জানতে পারবেন। তবে এই সিজনটা একটু রহস্যজনক হবে, কেননা কিছু কিছু কাহিনী এখানে থাকবে আর বাকি কাহিনী আরও সামনে পাবেন। এই কেন ছোটকাল থেকে গরিবদের পছন্দ করতো না, এরা কিভাবে বুঝলো আকাশীয় ছোটবেলার সাথী, আর আকাশের এত ধনী হবার রহস্য, এই সব রহস্য আপনারা জানতে পারবেন। তাহলে আগে আমরা 18 বছর আগে ফিরে যাই, কেননা এই 18 বছর আগে এমন কিছু হয়েছিল যার জন্য ইরা গরিবদের দেখতে পারতো না, আর এই কাহিনীগুলো আপনাদের অজানা ছিল। সেজন্য এই সিজনে সেই কাহিনী আর বর্তমান নিয়ে জানতে পারবেন। তবে ধৈর্য হারা হবেন না, কেননা প্রথমত কিছু কাহিনী আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিন্তু যখন আপনারা সামনের কাহিনীগুলো শুনবেন বা পড়তে থাকবেন তখন দেখবেন আপনাদের থেকে আগের মতো সবচেয়ে ভালো লাগা শুরু করবে। অতীত 18 বছর আগে আকাশ দুবাই এসেছিল ঘুরতে ওর বাবা মায়ের সাথে। তখন আকাশের বয়স হবে 10 বছরের মতো। ছোটবেলা থেকেই আকাশের পরিবার অনেক ধনী ছিল। অন্যদিকে নীলাশা নামে একটা মেয়ের সাথে আকাশের দেখা হয়। নীলাশের পরিবারে ওর শুধু মা ছিল, আর আকাশের সাথে ওই মেয়েটার তখন দেখা হয়। তোমার নাম কি আর এভাবে কাঁদছো কেন? আমার নাম নীলাশা, আর আমি কয়েক ঘন্টা ধরে খাইনি, সেই জন্য অনেক খিদে পেয়েছে, তাই কান্না করতেছি। এই নাও কিছু ডলার, এইগুলো দিয়ে কিছু খেয়ে নাও। আমার মাও যে কিচ্ছু খায়নি। তাহলে একটা কাজ করো, আমার সাথে আমার বাসায় চলো, ওখানে খেয়ে নিবি কিছু, বা আমাদের সাথেই থাকতে পারো। এতে মায়ের কষ্ট হবে, কেননা আমরা তো বস্তিতে থাকি, ওখান থেকে মাকে নেওয়া তো সম্ভব না। তাহলে তুমি একটু দাঁড়াও, আমি আমার আব্বু আম্মুকে বলতেছি। এই বলে আকাশ ওর বাবা মাকে বলে কথাগুলো, তারপর ওনারা নীলাশের কাছে এসে ওকে গাড়িতে নিয়ে চলে আসে বস্তিতে। তবে আসার সময় অনেক ফল আর খাবার কিনে আনে, এইগুলো সাথে করে নীলাশের বস্তিতে আসে। তোমাদের ঘর কোনটা? ওই যে আন্টি, একটা ঘর দেখা যাচ্ছে, ওটাই আমাদের ঘর। ঠিক আছে চলো তাহলে যাই আমরা ওখানে। এদিকে আকাশ ওর বাবা মা যেতে থাকে। এরপর সে ফলগুলো আর নীলাশার মা আর নীলাশাকে খেতে দেয়। ওনাদের খাওয়া হয়ে গেলে, আপনারা কি? আপনাদের তো চিনলাম না। আমাদের চিনবেন না, আসলে আপনার মেয়ে রাস্তার ধারে কান্না করছিল বলে আমরা ওকে নিয়ে এখানে আসা। সত্যি আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। শোধ করতে হবে না, এই নিন, এখানে $2000 আছে, এইগুলো দিয়ে আপনাদের আশা করি কয়েকটা মাস কেটে যাবে। কিন্তু এতগুলো ডলার আমাদের শুধু শুধু কেন দিবেন? আপনার মেয়েটা ভারী মিষ্টি, সেজন্য দিলাম। আজকে তাহলে চলি। এদিকে আকাশের বাবা মা বের হয়ে দেখে আকাশ আর নীলাশা খেলা করতে থাকে। আকাশ চলো তাহলে, আমাদের এখন বাসায় যেতে হবে। আম্মু, আমি এখানে আরো কিছুক্ষণ খেলবো। তুমি যদি এখন খেলো এখানে, তাহলে তুমি পরে বাসায় ফিরবে কি করে একা একা? তুমি মামাকে পাঠিয়ে দিও, মামা এসে আমাকে নিয়ে যাবে। আবার হারিয়ে যাবে না তো? আন্টি, আমি ওকে দেখে রাখবো। তুমি নিজেই তো একটা পিচ্চি, তোমাকে দেখে শুনে রাখার জন্যই তো কয়েকজন লোক লাগে, সেখানে তুমি কি করে আরেকজনকে দেখে রাখবে? আমি তো এখানেই থাকি, এখানকার সব কিছুই আমার চেনা। সেটাও ঠিক। আকাশ, আংটি আর মোবাইল সাথে, এইটা তোমার সাথে রাখবে সব সময়। ঠিক আছে আম্মু। আমি তাহলে তোমার মামাকে সন্ধ্যের দিকে পাঠিয়ে দেব। আচ্ছা আব্বু, তোমরা সাবধানে যেও। এদিকে ওনারা তো চলে যায়, অন্যদিকে আকাশ আর নীলাশা খেলতে থাকে। অন্যদিকে চলুন আমরা ইরার কাছ থেকে ঘুরে আসি। এদিকে ইরা আর ওর ভাই ঘুরতে বের হয়। এদিকে বস্তিতে খেলা শেষ হলেই, আচ্ছা, আশেপাশে কোনো কিছু কি আছে খেলার মতো? আছে তো, এখান থেকে একটু দূরে। তাহলে চলো আমরা ওখান থেকে ঘুরে আসি।
আমি তাহলে মাকে বলে আসি, নয়তো মা পরে চিন্তা করবে। ঠিক আছে, যাও তাহলে। এদিকে আকাশ আর নীলাশা ওখানে থাকা একটা পার্কে আসে। পার্কে কোনো বল ছিল না বলে একটা বল কিনে আকাশ আর নীলাশা খেলতে থাকে। তখন এই জায়গা দিয়ে ইরা আর আবির দুজনেই হেঁটে যায়। ওরা আকাশ আর নীলাশাকে দেখেই, ভাইয়া আমিও খেলবো। আমরা বাসায় এসে খেলবো। না ভাইয়া, আমি এদের সাথে খেলবো। কখন যে তোর মাথায় কি ঢোকে তা আমরা নিজেরাও বুঝতে পারি না। একবার এক এক রকম বাহানা। চলো ওদের সাথে দেখি। ঠিক আছে, চলো তাহলে। এদিকে ইরা আকাশের সাথে পরিচয় হয়, সাথে নীলাশাও থাকে। ইরা, এবার চল, আমাদের যেতে হবে। ভাইয়া আর একটু থাকি। একটু পরে অন্ধকার হয়ে যাবে, তখন আমি আবার রাস্তা চিনব না, তখন বাসায় যেতেও সমস্যা হয়ে যাবে। ঠিক আছে চলো ভাইয়া। আর আকাশ, আমি তাহলে আজকে আসি, কাল আমি আবার আসবো এখানে, তুমি এখানেই থেকো। ঠিক আছে। এদিকে সন্ধে হতে থাকে। এদিকে ইরা আর আবির তো চলে যায়। এদিকে নীলাশা আকাশকে নিয়ে চলে আসে ওদের বস্তিতে। এদিকে নীলা আকাশ আর নীলাশার জন্য রান্না করে দেয়। নীলাশা আকাশকে নিয়ে খেতে আয়। হ্যাঁ আম্মু, আসতেছি। এদিকে আকাশ অনেক দিন পর এভাবে ভিন্ন রকম খাবার খেয়ে নেয়। অন্যদিকে ভাই আমার, তুই বরং আকাশকে নিয়ে আয়। আপু তুমি বলো আকাশ কোথায় আছে, আমি ওকে নিয়ে আসতেছি। ও তো বস্তিতে আছে। বস্তিতে মানে? তুমি ওকে বস্তিতে কেন রেখে আসলে? ওর ওখানে কিছুক্ষণ ভালো লাগলো, সেজন্য খেলার জন্য রেখে এসেছি। আপু তাই বলে এইভাবে বস্তিতে তুমি ওকে রেখে আসবে? তোকে এত কিছু জানতে হবে না, আমি ঠিকানা দিচ্ছি, তুই ওখান থেকে ওকে নিয়ে আয়। ঠিক আছে আপু। এরপর আকাশের ঠিকানা দিলে আকাশের মামা ওখানে চলে আসে। এসে দেখে আকাশ বসে আছে একটা মেয়ের সাথে। আকাশ ওর মামাকে দেখে দৌড়ে আসে। মামা, তুমি কখন এলে? এই তো এখনই এলাম। এখন চলো, তোমার মা অপেক্ষা করছে তোমার জন্য। ঠিক আছে চলো। নীলাশা, আমি তাহলে আসি, কাল কিন্তু আবার আসবো। আসার সময় তোমার জন্য অনেকগুলো চকলেট আমি নিয়ে আসবো। এই বলে আকাশ তো ওখান থেকে চলে আসে। এভাবেই পরের দিন আসে বস্তিতে। এভাবেই আসা যাওয়ার মাঝেই আকাশ, নীলাশা, ইরা আর আবিরের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু ইরা আর আবির জানে আকাশ আর নীলাশা ভাই বোন। এই ধারণার জন্যই আমাদের গল্পটা এত দূর এগোলো। কীভাবে এগোলো তা আপনারা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। জানি অনেকের কাছে বোরিং লাগছে এখন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই বোরিং কেটে যাবে। কি করব? ওদের ছোটবেলার পরিচয় কিভাবে হলো, এরা কেন গরিবদের পছন্দ করে না, তার উত্তর জানতে হলে তো আপনাদের ওদের ছোটবেলার কিছু কাহিনী জেনে নিতেই হবে। 3 দিন পর আকাশের বাবা মা আসে নীলার কাছে, মানে ছোট নীলাশের মায়ের কাছে। এসেই, আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা? বলছিলাম কি, আকাশ এখানে বারবার আসা নিয়ে আমার ভাই অনেক কথাই বলে আমাকে, সেজন্য যদি কিছু মনে না করেন, আপনারা আমাদের সাথে আমার ভাইয়ের বাসায় থাকতে পারেন। কিন্তু আমি কি করে থাকবো বলুন? আমার তো সব কিছু এই বস্তিতে। দেখুন, আমি তাহলে কয়েকদিন পরে এসে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে। এদিকে আকাশ আর ইরার মধ্যে অনেক ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়। এদিকে 1 সপ্তাহ পরে, আচ্ছা আকাশ, তুমি কি বস্তিতে থাকো? হ্যাঁ, কেন বলো তো? যদি বস্তিতেই থাকো তাহলে তুমি এত ভালো ভালো পোশাক কোথায় পাও? এইগুলো তো আম্মু এনে দেয়। ও আচ্ছা, তাই বলো। চলো আজকে তোমাকে ও আচ্ছা তাই বলো চলো আজকে তোমাকে আমাদের বাসায় নিয়ে যাব, সাথে নীলাশাকেও নিয়ে যাব। ঠিক আছে চলো। ইরা ওদের বাসায় নিয়ে আসে। এদিকে ইরার মাও ওদের জন্য অনেক কিছু কিনে আনে, তবে বেশিরভাগই চিপস, জুস, আইসক্রিম আর চকোলেট আনে। এভাবেই কয়েকদিন ইরা আর আকাশের বন্ধুত্ব আরও বাড়ে। এভাবেই 10 দিন পরে, আকাশ, এবার তো আমাদের ফিরতে হবে। কোথায় যেতে হবে আম্মু? কোথায় আবার, আমাদের বাড়িতে তো ফিরতে হবে। কিন্তু আমার যে ওদের ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। এরকম কথা বলে না, কিছু না হলেও যেতে তো হবেই। কিন্তু আমার ফ্রেন্ডরা?
আমাদের দেশেও তো তোমার অনেক বন্ধু আছে, ওদের সাথে খেলা করিও। ঠিক আছে আম্মু। এদিকে আকাশ শেষবারের মতো ইরার সাথে যোগাযোগ করতে পারল না। এদিকে নীলাশা আর ওর মা আকাশের মামার বাসায় থাকে আর ওখানেই কাজ করে। এদিকে কয়েকদিন ইরা আকাশকে দেখতে পায়নি। এদিকে কয়েক মাস কেটে যায়। আবারও আকাশ ওর বাবা মার সাথে চলে আসে লন্ডনে ওর মামার বাসায়। কেমন আছো ভাইয়া? আমি তো ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তা এত মাস পরে এলি? কি করব, বাবা মা তো আসতেও চাইছে না, তাও জোর করে আনলাম। এখন আমি এখানে 7 দিন থাকবো, তারপর আমাদের আবার চলে যেতে হবে। মাত্র এই কয়েকটা দিন থাকবে? কিছু করার নেই। এদিকে আকাশ আর নীলাশা খেলা করতে থাকে। এদিকে আকাশ অনেক কিছু ভুলে গেলেও ইরাকে এখনো ভুলতে পারেনি। এদিকে অনেক খুঁজেও ইরাকে পায়নি। কয়েকদিন পর, আচ্ছা, আমি নীলা ওর মেয়েকে নিয়ে শপিংয়ে যাচ্ছি, তুই আর তোর মামা তাহলে বাসায় থাক। আমিও আসি তোমাদের সাথে। এদিকে আকাশ তো আর যায়নি। অন্যদিকে আকাশের মা নীলা আর ওনার মেয়েকে নিয়ে শপিং করতে থাকে। তারপর ওখান থেকে বাসায় ফিরতে থাকে। কিন্তু কয়েক ঘন্টা কেটে যায়, তাও বাসায় কেউ আসলো না। এদিকে আকাশের বাবা আসে বাসায়। আকাশ, আকাশ, হ্যাঁ আব্বু বলো। তোমার মা কোথায়? আম্মু তো নীলাশা আর ওর মাকে নিয়ে শপিংয়ে গেল। আমি কত করে বলেছি আমাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তাও নিল না। এখন দেখো, ওনারা সে দুপুরে আগে গেল আর এখন সন্ধ্যা হতে চললো, কিন্তু এখনো কেউ এলো না। তা তোমার মামা কোথায়? মামা তো রুমের মধ্যে ঘুমাচ্ছে। এদিকে আকাশের বাবা ড্রয়িং রুমে বসে টিভি চালু করে। তখন টিভিতে নিউজ দেখে ওনার হাত থেকে রিমোট পড়ে যায়। এদিকে আকাশ তখন কিছুই বুঝে উঠতে পারছে না। কি হয়েছে আব্বু, তুমি এমন করছো কেন? তোমার মামাকে ডেকে আনো। আচ্ছা, ডেকে আনছি। উপরে এসে আকাশ ওর মামাকে ডেকে আনতে যাবে, কিন্তু ওর মামাও ঘুম থেকে আর উঠছে না। সেজন্য নিচে ও আবারও ওর আব্বুকে বলে, আব্বু, আব্বু, মামা তো চোখ খুলছে না, মামার মুখ দিয়ে কি যেন বের হয়েছে। আকাশের মুখে এরকম কথা শুনে শাহজাহান চৌধুরী আরও বেশি অবাক হয়। সেজন্য তিনিও উপরে এসে দেখে আকাশের মামা মারা গেছে। কেউ ওনাকে বিষ খাইয়ে দিয়েছে, কিন্তু কে হতে পারে যে এরকম কাজ করছে? তাছাড়া এখন তো নীলাও নেই। তাছাড়া নীলা আর নীলাশার সাথে আকাশের আম্মুর এরকম অবস্থা, তার উপর আকাশের মামা। বুঝতে পারছি কি হচ্ছে এইসব আমার সাথে। এইসব ভাবতে ভাবতেই ওনার নিজের অবস্থা খারাপ হয়ে যায়। তাও উনি আকাশকে নিয়ে চলে আসে হসপিটালে। ওনাদের পরিবারের সবাইকে মৃত অবস্থায় দেখে ওনার নিজেরই চোখে পানি চলে আসে। এদিকে আকাশ ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর ওখান থেকে বডিগুলো নিয়ে এসে ওদের বাসার এখানে দাফন করা হয়। এদিকে পুলিশও আসে। আপনার মনের অবস্থা বুঝতে পারছি। এই সময় আপনাকে কোনো প্রশ্ন করাটা বোকামি, কিন্তু কি করব, সত্যিটা তো আমাদের জানতে হবে। কোন সত্যি? এত কিছু হয়ে গেল কি করে? যাও হলো, আপনার কিছু হলো না? আপনি কি বলতে চাইছেন? আমি এইগুলো করেছি? দেখুন, আমরা তা বলবো না। আপনার কি কাউকে সন্দেহ হয়, বা আপনার কি কোনো শত্রু আছে? শত্রু তো আছে, তাও আমেরিকায়। হয়তো ওরা ওখান থেকে টার্গেট করেছে, কিন্তু আমি শিওর না। আচ্ছা, আমি আপনাকে সবটা বলি। আপনার স্ত্রী যখন গাড়ি চালাচ্ছিল, তখন ওনাদের একটা চাকার ব্রেক কাজ করছিল না, তার উপর হাইওয়ে রোড, বুঝতেই পারছেন। সেজন্য ওনার বাঁচার আশঙ্কা খুব কম ছিল। আর আপনার শালাকে বিষ দিয়ে মারা হয়েছে। সম্ভবত উনি যখন দুপুরে খাবার খেয়েছে তখন দেওয়া হয়েছে। এই বিষের শিকার আপনার ছেলেও হতে পারত, কিন্তু ওর নিজের হাতে এখনও খায় না বলে এই বিষের ঝামেলা ওর কাছে যেতে পারেনি। আর আপনি মিটিংয়ে ছিলেন, সেজন্য আপনিও আসতে পারেননি। আমরা খবর নিয়ে দেখেছি আমেরিকায় আপনার অনেক বড় বিজনেস আছে, সেজন্য সামান্য এই সম্পত্তির জন্য এত কিছু আর করবেন না। আপনাকে শুধু এতটুকু বলবো, আপনার আর আকাশের উপর হামলা হতে পারে, সেজন্য আপনাদের সিকিউরিটি দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু এখনো তো বাকি কাজ শেষ হয়নি, ওর জন্য তো আমি কিছু করতে পারলাম না। দেখুন স্যার, আপনি বেঁচে থাকলে আবার সব কিছু করতে পারবেন, কিন্তু আপনাকে তো আগে বেঁচে থাকতে হবে। তাও ঠিক। তাহলে আপনি ব্যবস্থা করেন, আমি ব্যাগ গুছিয়ে নিচ্ছি।
এদিকে শাহজাহান চৌধুরী আকাশকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। অন্যদিকে ইস, স্বল্পের জন্য ওই শাহজাহান চৌধুরী বেঁচে গেল। তোরা এত কাজ করিস কিভাবে? কি করব, আমরা কি জানি উনি যে গাড়িতে থাকবে না? ওর পুরো পরিবারকে মারার জন্য আমার এখানে আসা, কিন্তু এখন তো সে ঘুরে ফিরে বেঁচেই গেল। আপনি আমেরিকায় গিয়ে ওনাকে মেরে ফেলেন, তাহলেই তো হয়। এটা কি সহজ কথা নাকি সহজ কাজ? আমেরিকায় ওকে মারা একদম সম্ভব না। তাহলে এখন করবেন কি? শুনেছি ওনাকে সিকিউরিটি দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিবে। তাহলে রাস্তায় ওর উপরে হামলা করার ব্যবস্থা কর। কি বলছেন? এত সিকিউরিটির ভিতরে কিভাবে আমরা হামলা করব? এটা তো কোনোভাবেই সম্ভব না। কিন্তু এটাকে যে কোনোভাবে সম্ভব করতেই হবে। আমরা চেষ্টা করব। আমার ছেলে রিয়াজ কোথায়? উনি তো বাসায় ঘুমাচ্ছে। আমি তাহলে আবার ফিরে যাচ্ছি। তোমরা ওই শাহজাহান চৌধুরীর উপর অ্যাটাক করো। ঠিক আছে বস, তাই হবে। এদিকে শাহজাহান চৌধুরীর উপরে ওরা হামলা করার প্রস্তুতি নিতে থাকে, কিন্তু পুলিশ আর অন্য কিছু সিকিউরিটি থাকার কারণে তার সম্ভব হচ্ছে না। সেজন্য ওরা ব্যর্থ হয়ে ফিরে এসে রাজীব চৌধুরীকে কল দেয়। কিরে, কাজ কতদূর হলো? কি করে কাজ হবে বলুন? ওকে কি মারতে পারিসনি? কিভাবে মারবো? পুলিশের সাথে তো কমান্ডো ছিল, আমরা কোনো কিছুই করতে পারিনি। ঠিক আছে, তোরা ওখানেই থাক, আমি দেখি এইদিকে কিছু একটা তো করতে হবে। এদিকে ওরা যে যার মতো কাজ করতে থাকে। অন্যদিকে ইরা আর আবির স্কুলে যেতে থাকে। তবে এই কয়েক মাসে ইরা ও আকাশকে অনেক মিস করা শুরু করে। যদিও ওরা ছোট, কিন্তু তাও মিস তো সবাই করে। কয়েকদিন পর ভাইয়া, আকাশের কোনো খোঁজ পেলে? না রে, গতবার ওই বস্তিতে এসেছি, কিন্তু তাও তো ওদের কোনো খোঁজ পাইনি। কিন্তু তুই হঠাৎ করে ওর কথা কেন জিজ্ঞেস করছিস? আকাশকে দেখি না অনেক মাস হলো। এতই যখন মনে পড়ে, তখন এতদিন ধরে যখন খেলেছিস ওর সাথে, তখন ওর নাম্বার কেন নিলে না? আমার নিজের মোবাইল থাকলে তো আমি নাম্বার নিব। আচ্ছা চল এখন বাসে যাই। এদিকে ওরা বাসায় যায়। অন্যদিকে আকাশের মায়ের কিছু কাগজ টুপাইয়ের বাড়িতে থেকে যায়। তা নেওয়ার জন্যই শাহজাহান চৌধুরী আসে আকাশকে নিয়ে। এই সুযোগেই আকাশ আসে এই বস্তিতে। এদিকে ওই দিন ইরাও আসে বস্তির কাছে ওই মাঠে খেলার জন্য। তখনও আকাশকে দেখতে পাই, সেজন্য দৌড়ে ওখানে আসতে যাবে, কিন্তু ওখানে আরও কিছু দৃশ্য দেখতে পাই। এতে ইরা দাঁড়িয়ে যায়। ইরা কী দেখেছিল তা আপনারা আরও পরে জানতে পারবেন, কেননা এখন বলা সম্ভব না। তা দেখে ইরা তো আকাশকে ঘৃণা করতে থাকে। ঠিক তখনই আকাশ কারোর সাথে চলে যায়, আর ইরা বাসায় এসে কান্না করতে থাকে। তা দেখে ইরার বাবা মা আর আবির জিজ্ঞেস করতে থাকে, ইরা ইরা তুই এভাবে কাঁদছিস কেন? আম্মু, আমি আজকে আকাশকে দেখেছি। এদিকে আকাশ নামটা শুনে অবাক হয়, কেননা এর আগে কখনো এই নাম নিয়ে কিছু বলেনি। আবির, তুই কিছু জানিস? এরপর আবির এই কয়েক মাসে ঘটে যাওয়া কাহিনীগুলো বলতে থাকে। সবটা শোনার পর, সামান্য একটা ছেলের কারণে তুই এভাবে কাঁদছিস? ছেলেটাকে আমি অনেক মিস করছিলাম, কিন্তু আজকে যা দেখলাম তা দেখার পর তো গরিব লোকেদের দেখলে আমার ঘৃণা আসে। আম্মু, এত ছোট বয়সে এত কিছু বুঝিস কি করে? আম্মু, তুমি কি সিনেমা দেখো না? কেন রে, সিনেমায় কি এইসব দেখানো হয় নাকি? সবটা না, কিছুটা আমি নিজেই বুঝে নিয়েছি। এই তোর বয়স কত হবে রে? তোর থেকে 2 বছরের ছোট। এবার বাকিটা তুই হিসাব করে নে। দেখলে তো আব্বু, তোমার এই পিচ্ছিমে কি বলে? আই, আমার 10 বছর বয়স, তুই আমাকে পিচ্ছি কেন বলিস? তুই কি জানিস আমার ক্লাসমেট এক একটার অনেকগুলো বয়ফ্রেন্ড একসাথে করে নিয়ে ঘুরে? বাবা মার সামনে কি বলছিস? যা সত্যি তাই বলছি। চুপচাপ খেতে থাক। এদিকে এরা খেতে থাকে। এদিকে আকাশের জন্য এই ঘৃণা ইরার মনের মধ্যে দিন দিন বাড়তেই থাকে। এভাবেই কেটে যায় 8 বছর। এখন ইরার বয়স 18 হলো। এখন ইরা কলেজে পড়ে, আর এদিকে আবিরও সেমভাবে কলেজে পড়ে। এদিকে আপনাদের আকাশের ব্যাপারে তো বলতেই ভুলে গেছি। আকাশের কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে ভর্তি হলো। সাথে ওর বাবার সাথে ব্যবসা কিভাবে করে তা শিখতে থাকে।
এদিকে আরও 3 বছর কেটে যায়। ইরা আর আবির ভার্সিটিতে পড়তে শুরু করে। এদিকে আকাশ আগের তুলনায় এখন আগের থেকে অনেক বেশি বিজনেস সামলাতে থাকে আর পড়াশোনা করতে থাকে। বর্তমানে আকাশের বাবার অবস্থা ভালো না, সেজন্য আকাশ, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা আব্বু? এই ফাইলে আমাদের সব কিছুর হিসেব আছে। আমার কিছু হয়ে গেলে এইগুলো দিয়ে তুমি সবটা সামলে নিতে পারবে। তুমি এইভাবে কেন কথা বলছো? আচ্ছা, আমি কালকে একটা মিটিং ডেকেছি, সেই মিটিংয়ে তুই থাকিস। কিসের মিটিং? আসলেই বুঝতে পারবি। এদিকে পরের দিন একটা মিটিং ডাকা হলো, যেখানে প্রায় 300 জন লোকদের ডেকে আনা হলো। আর যারা এসেছে তাদের মধ্যে 3-4 জন লোক হবে যারা আকাশদের থেকে কিছুটা ধনী, আর বাকিরা আকাশদের তুলনায় অনেক কম। এদিকে আকাশের বাবা শাহজাহান চৌধুরী স্টেজে উঠে নিজের বক্তব্য দিতে থাকে। আপনারা অনেকেই আমার অসুস্থতার ব্যাপারে জানেন, আর এটাও জানেন আমি বেশি দিন বাঁচব না। সেজন্য আমার যা কিছু আছে সব কিছু আমি আমার ছেলের নামে লিখে দিয়েছি। এখন থেকে আমার পুরো বিজনেস আমার ছেলে সামলাবে। কিন্তু স্যার, আপনার ছেলের বয়স এখন 24 থেকে 25। এই বয়সে আপনার এত বিজনেস, এত কিছু সামলাবে কি করে? ও আমার ছেলে, বিজনেস আমার রক্তের সাথে মিশে আছে। তাছাড়া আকাশকে আমি 4 বছর ধরে আমার সাথে রেখেছি, আমার বিজনেস বুঝিয়েছি। আশা করি বাকিটা ও নিজেই নিয়ে যেতে পারবে। তাছাড়া আমি যতদিন আছি ততদিন তো ওকে দেখে শুনে রাখবো। সেজন্য আমি চাই আপনারা আমার ছেলেকে চিনে রাখুন। এরপর সবার সাথে আকাশের পরিচয় করিয়ে দেয়। এদিকে আকাশের ভার্সিটির লাইফ শেষ, সেজন্যই পুরো সময়টা বিজনেসের দিকে দিচ্ছে। আকাশের চারিদিকে সিকিউরিটি, যেখানেই যায় সেখানেই ওর সাথে সবসময় 5-6টা গাড়ি তো থাকেই। কয়েকদিন পরে আকাশের বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। এতে ওর বাবাকে দেখার জন্য কয়েক লক্ষ মানুষ আসতে থাকে। এদিকে কয়েকদিন তো আকাশ অফিসেও যায়নি। এদিকে 2 দিন পরে আকাশ ওর বাবার দেওয়া ফাইল পড়তে থাকে, যেখানে দুবাইয়ে ওর মামার যে বাড়িটা ছিল সে বাড়িতে ওর মায়ের কিছু গহনা ছিল যা ওর মা রেখেছিল। আকাশ যখন বড় হবে তখন সে গহনাগুলো নিজের ছেলের বউয়ের হাতে তুলে দিবে। সেজন্য আকাশ দুবাইয়ে যাওয়ার জন্য রওনা দেয়। অন্যদিকে রিয়াজ, কোথায় তুই? কি হয়েছে বাবা, তুমি ডাকছো কেন? তুই কি কিছু শুনতে পেরেছিস? কি শুনবো? আকাশ নাকি দুবাই এসেছে। তা এতে আমি কি করব? আকাশকে তো মারতে হবে। তুমি কি ঠিক আছো আব্বু? আকাশকে মারা মানে নিজের মৃত্যু ডেকে আনা। কিন্তু ওকে মারতে পারলে যে আমাদের জন্য সব দিক দিয়ে সুবিধা। তুমি ওর চিন্তা বাদ দাও। তাছাড়া আকাশ যদি জানতে পারে তুমি ওকে মারার জন্য চেষ্টা করে যাচ্ছ, তাহলে তোমার সাথে সাথে তো আমাকেও মেরে ফেলবে। এদিকে ওরা তো চুপ হয়ে যায়। এদিকে দুবাইতে আকাশ ওর মামার এখানে আসে আর ওখান থেকে ওর মায়ের কিছু গহনা নেয়, কেননা এই গহনাগুলো ওদের পূর্বপুরুষ থেকে সবাই এগুলো ব্যবহার করে আসছে। এগুলো নিয়ে আকাশ আবারও গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে তার মতো করে, কিন্তু তখনই স্যার, আজকে আপনার যাওয়াটা ঠিক হবে না। কেন, কি হয়েছে? স্যার, এখানকার কিছু বিজনেসম্যান আর রাজনৈতিক লোক আপনার সাথে দেখা করতে চায়। আমার সাথে কেন? তা তো আমরা জানি না, বাকিটা ওনাদের সাথে কথা বলার পরে বুঝতে পারবেন। তাহলে একটা হোটেলে থাকার ব্যবস্থা করো। স্যার, অন্য হোটেলে কেন? আপনারই তো কয়েকটা হোটেল আছে, ওখানে যে কোনো একটা হোটেল গেলেই তো হয়। ঠিক আছে, চলো তাহলে। এরপর নিয়ে আসা হলো হোটেল। এদিকে ম্যানেজার তো আকাশকে দেখে অনেক খুশি হয়। স্যার, আপনি এখানে? আমাকে আগে বললে আমি নিজে আপনাকে নিতে আসতাম। তা কোনো প্রয়োজন নেই, আমার রুমটা ঠিক করো। স্যার, আমাকে 10 মিনিট সময় দিন, আমি এর ভেতরে আপনার রুমটা ঠিক করে দিচ্ছি। এদিকে ম্যানেজার কিছু স্টাফকে ডেকে আকাশের রুমটা ভালো করে পরিষ্কার আর রেডি করতে বলে। এদিকে আকাশের এখানে আসাটা অনেকেই জেনে গেছে। এদিকে ওই সময়টাই ইরাও ছিল ওর বান্ধবীর সাথে। ইরার একজন বান্ধবী ওয়াশরুমে এসে শুনতে পাই, সেজন্য ও চলে আসে ইরার কাছে। দোস্ত, একটা খুশির সংবাদ আছে। কি হয়েছে বলবি তো? এই রেস্টুরেন্টের মালিক এসেছে। এটা শুনে আমাদের কি লাভ? তুই কি বুঝতে পারছিস?
কি বুঝবো বলবি তো? এই রেস্টুরেন্ট মিলিয়ে ওনাদের 5টা শাখা, তার মানে কি দাঁড়ালো বলতো? তুই বল কি দাঁড়ালো? তার মানে হলো এই সব কিছুর মালিক ওই ছেলে। ওকে যদি পটাতে পারি তাহলে তো আমার লাইফ পুরো সেট হয়ে যাবে। তোর কি মনে হয় ওই ছেলে তোর উপরে ফিদা হবে? আমি কি দেখতে অসুন্দর নাকি? তোর থেকে আমি 1000 গুণে সুন্দর দেখতে, বুঝলি? সরাসরি এটা বলে দে যে তুই লাইন মারতে চাইছিস। সবটা যখন বুঝেছিস তাহলে এখন থেকে দুলাভাইয়ের নজরে দেখবি। দেখতেই তো পেলাম না। কাকে দেখতে পেলি না? কাকে আবার? যাকে নিয়ে কথা হচ্ছে তাকে। তোরা একটু চুপ করবি? সে কখন থেকে বক বক করেই যাচ্ছিস, একটা শান্তিতে খেতে তো দিবি। আচ্ছা, তোর সব ব্যাপারে এরকম মাথা গরম কেন হয় বলতো? আমি কখন মাথা গরম করেছি? এই তো একটু আগেও তো। এছাড়া কি করবো বল? একটা ছেলে নিয়ে সে কখন থেকে পটার পটার করেই যাচ্ছিস, একটু চুপ তো থাকতে পারিস। তুই তো এমনিতে কোনো ছেলেকে পাত্তা দিস না। আমি ছেলেদের দু চোখেও দেখতে পারি না। সেটা তো আমরা জানি, কিন্তু কারণটা কিন্তু আজও বললি না। তোরা কিন্তু এবার বেশি বকছিস, আমি কিন্তু রেগে গেলে তোদের খবর করে ছাড়বো। আচ্ছা বলবো না, এখন খেয়ে নে তাহলে। এদিকে ওরা খাবার তো খেতে থাকে, খাবার খাওয়া শেষ হয়, এরপর ওরা উঠে যায়। এদিকে ইরা ম্যানেজারকে বিল দিতে যাবে। কার্ড থেকে বিলটা রাখুন। কার্ড ফিরিয়ে দিয়ে ম্যানেজার বলে, আজকে আপনাদের বিল দিতে হবে না। আমরা এখানে সবসময় আসি বলে এটা কি ফ্রিতে দিচ্ছেন নাকি? এটা তার জন্য না। তাহলে? আজকে আমাদের বড় স্যার এসেছে, সেই জন্য আজকের দিন পুরো রেস্টুরেন্ট আর হোটেলের সবার বিল মাফ করা হয়েছে, শুধু আজকের জন্য। বাহ, ভালোই তো, ধনীরা তো বেঁচে গেল আজকের জন্য। কিন্তু উনি ধনীদের জন্য এটা না করে গরিব লোকেদের জন্য তো করতে পারতো। ওটাও করা হয়ে গেছে। যত গরিব আছে সবাইকে আজ ফ্রিতে খাওয়ানো হবে আমাদের হোটেলে, সেই জন্য আমরা সব গ্যাসদের উপরে নিয়ে যাব। যারা গরিব তাদের জন্য নিচে জায়গা দিব, এতে ওরা খেয়ে চলে যেতে পারবে। তা যারা এখানে আসতে পারবে না তাদের কি হবে? আমাদের মোট 5টা ব্রাঞ্চ, এক একটা এক এক জায়গায় এমনভাবে স্থাপন করা হয়েছে যে কেউ চাইলে যে কোনো রেস্টুরেন্টে এসে খেয়ে নিতে পারবে। বাহ, ভালোই তো, এত দয়ালু উনি। জি ম্যাম, ওনার মায়ের মৃত্যু, বাবার বাৎসরিকীতে উনি ওনার যত রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্টে গরিবদের খাবারের ব্যবস্থা করে দেন। আচ্ছা চলি তাহলে আমরা। এদিকে ওরা গাড়ি পার্কিং এর ওখানে আসে। এদিকে তানু আর নেহা এসে গাড়িতে বসে পড়ে। এদিকে ইরা গাড়ির দিকে যাবে, তখনই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যেতে যাবে, তখনই কেউ একজন হাত ধরে ফেলে। এদিকে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথাই বলছে না, আর নাই কেউ কারো চেহারা দেখতে পাচ্ছে। আসলে ইরার মুখে মাস্ক ছিল বলেই চেহারা দেখতে পায়নি, কিন্তু যার সাথে ধাক্কা লাগে তার মুখেও সেমভাবে মাস্ক ছিল। দুজনের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। তখনই, আপনি কি চোখে দেখেন না, নাকি সুন্দরী কোনো মেয়ে দেখলে ধাক্কা খাওয়ার জন্য চলে আসেন? বাসায় আয়না আছে? বাসায় তো আয়না আছে, কিন্তু আয়না দিয়ে আপনার কি কাজ? আগে নিজের চেহারাটা ভালো করে আয়নায় দেখুন। যতটা সুন্দরী ভাবছেন নিজেকে ততটা সুন্দরী কিন্তু আপনি না। আপনি আমার মুখ দেখলেন কোথায় যে আমার চেহারা নিয়ে কথা বলছেন? চেহারা দেখা লাগে না, কথাই বোঝা যায়। তোকে আমি কোনো কিছুই করতে পারবেন না, সেজন্য শুধু শুধু চেষ্টা করে লাভ কাজ হবে না। এই বলে চেহারা না দেখিয়ে চলে আসে। এদিকে ইরাও রেগে গাড়িতে বসে। কি রে, ছেলেটা কে ছিল? আশ্চর্য, আমি কি চিনি নাকি? কি বলিস, তুই চিনিস না বলে এত রোমান্টিক ভাবে ছেলেটার দিকে তাকালি? আমরা তো ভেবেছিলাম তুই ছেলেটাকে চিনিস, আর এখন বলছিস চিনিস না। তোদের কি মাথাটা গেছে? মাথা আমাদের ঠিকই আছে, শুধু তোর মাথায় একটু গন্ডগোল হয়েছে ওই ছেলেকে দেখার পর। তোরা বাড়িতে বসে সবকিছু দেখেছিলি, কিন্তু বের হয়ে আমাকে সাহায্য কেন করলি না? কিভাবে করি বল? তুই যে রোমান্টিক মুডে ছিলি, আমরা তো ভেবেছিলাম ছেলেটাকে কিস না করে বসিস। তোদের কি মাথা খারাপ নাকি? এখন ঝগড়া বন্ধ দিয়ে চল বাসায় যাই এখন। ঠিক আছে চল। এদিকে ইরা বাসায় এসে সত্যি সত্যি ওর চেহারা আয়নায় দেখতে থাকে। এদিকে ইরার মা ইরার এমন কাণ্ড দেখে বুঝতে পারছে না কি বলবে। ও আম্মু, কোনো কিছু না, তুমি এখন যাও তো এখান থেকে। ওহো, বললাম তো কোনো কিছু না, তুমি এখন যাও তো।
এদিকে ইরার মা ওখান থেকে চলে আসে। এদিকে আবিরের কথা তো আপনাদের বলতেই ভুলে গেছি। আবির বর্তমানে পড়াশোনা শেষ করে এখন ওর বাবার সাথে বিজনেস করছে, সেজন্য বাসায় খুব কমই থাকা হয়। অন্যদিকে আকাশ বাহিরে এসে ওর মায়ের কবরের পাশে আসে। যদিও আকাশের মায়ের দুবাইতে জন্ম বলে এখানেই মাটি দেওয়া হয়েছে, আর ওর মায়ের কবর দেখার জন্য আকাশ মাঝে মাঝেই এখানে আসে, নয়তো এখানে আসার কোনো ইচ্ছেও ছিল না আকাশের। এদিকে পরের দিন আকাশ চলে আসে আবার আমেরিকায়। এসে আগের মতো বিজনেস দেখতে থাকে, কিন্তু বারবার ওই দুটো চোখ আকাশের চোখের সামনে ভেসে ওঠে। কোনোভাবেই আকাশ সেই চোখ দুটোকে ভুলতে পারছে না। বারবার ওই চোখ দুটো আকাশকে কাছে টানে। কয়েকদিন পরে, আব্বু, আমাকে একবার আমেরিকা যেতে হবে। ওখানে কেন হঠাৎ করে? বিজনেসের একটা কাজে যেতে হবে। তোমাকে তো বলেইছিলাম আমি। কবে যাবি? এই তো কালকে যাব। আব্বু, আমিও যাব ভাইয়ার সাথে। তুই এখানে এসে কি করবি? ভাইয়া একা একা যাবে, এটা কেমন একটা দেখে না, সেজন্য আমি যাব। ঠিক আছে, যাস তাহলে। এদিকে ইরা তো মহা খুশি, কেননা আবিরের সাথে যেতে পারবে আমেরিকায়, সেজন্য। তার উপর অনেক জায়গায় ঘুরতেও পারবে। এদিকে পরের দিন আবির আর ইরা রওনা দেয় আমেরিকায়। প্রথমে ওরা একটা হোটেলে ওঠে। একটা ফ্ল্যাটের ভিতরে 2টা রুম। এরকম ফ্ল্যাট দেখে রুম নাই। তুই তাহলে রেস্ট নে, আমাদের 3 দিনের কাজ আছে, ওই কাজটা করে তারপর আমরা আবার ফিরে যাব। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে বিজনেসের কাজ করো আর আমি এখানে ঘুরে দেখব। ঘুরতে এসে আবার হারিয়ে যাবে না তো? ভাইয়া, আমি কি ছোট নাকি যে হারিয়ে যাব? আচ্ছা, যেখানে যাবি তোর মোবাইলের লোকেশন আমাকে শেয়ার করে তারপর যাবি। ঠিক আছে ভাইয়া, তাই হবে। পরের দিন আবির এসে প্রথমে একটা রুমে অপেক্ষা করতে থাকে, কেননা আবিরের সিরিয়াল অনেক নিচে। কেননা এখানে সিরিয়াল অনুযায়ী দেখা করতে হয়। তার উপর অন্য সব কাজের ভিতরে সময় দেওয়া অনেক ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। এদিকে ওই দিন আবিরের সিরিয়াল আর আসেনি, সেজন্য চলে আসে বিকেলে আবারও হোটেলে। এদিকে আবিরকে মনমরা থাকতে দেখে, কি হয়েছে ভাইয়া, তুই এভাবে চুপ করে আছিস কেন? আর এভাবে মনমরা হয়ে আছিস, কিছু কি হয়েছে? আরে দেখা করতে পারেনি আর বলিস না, কত বড় কোম্পানি, তার উপরে এত সিরিয়াল যে আমি দেখা করতেই পারিনি, সেই জন্য কাল যেতে হবে আবার। তুমি তো তাহলে দুপুরে লাঞ্চও করনি? কোম্পানি থেকে খাবার দেওয়া হয়েছে, ওইগুলোই খেয়েছি। এটা আবার কেমন কোম্পানি? কোম্পানি যিনি চালায় উনি অনেক ভালো মানুষ। কি বলো, কয়েক ঘন্টায় তুমি সেটা বুঝে গেলে? যে ব্যক্তি এতগুলো মানুষের জন্য খাবার আনিয়ে খাওয়াতে পারে সে তো মহান হবেই। দেখ, সে তো চাইলে সবাইকে না খাইয়েও রাখতে পারতো। এক কথায়, যতক্ষণ তুই ওখানে অপেক্ষা করবি তোর মনেই হবে না তুই অপেক্ষা করছিস ওখানে। এটা আবার কেমন কথা ভাইয়া? কাল আমি সকাল 10টায় যাব। ওখানে যাওয়ার ঠিক 10 মিনিট পরে ওখানে থাকা সব লোকদের নাস্তা দেওয়া হবে। তার সাথে এক একজনের জন্য আলাদা করে চেয়ার তো আছেই। তার উপর প্রতি 1 ঘন্টা পর পর তুই চাইলে ঠান্ডা থেকে শুরু করে কফিও খেতে পারবি। এর বাহিরে তোকে আলাদাভাবে একটা টেপ দিবে, সেখানে তুই গেমস থেকে শুরু করে সব কিছু দেখতে বা খেলতে পারবি। ওয়াও, অনেক ইন্টারেস্টিং তো। তার বলতে, তাহলে একটা কাজ করো ভাইয়া। কি কাজ? কাল তোমার সাথে আমিও যাব। তুই গিয়ে কি করবি ওখানে? তুমি যা যা বলেছো তা দেখার জন্য। তোকে ওখানে ঢুকতে কি দিবে? কেন দিবে না শুনি? তুমি যেমন করে যাবে আমিও তেমন করেই যাব। আমাকে তো আসতে বলা হয়েছে, তোকে কি বলেছে? তুমি বলবে আমি তোমার বোন, তাহলে কেন না, কোনোভাবেই ঠিক ঢোকা যাবে। ঠিক আছে, এখন তাহলে খাবার খেয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে ভাইয়া। পরের দিন আবির এসে প্রথমে একটা রুমে অপেক্ষা করতে থাকে, কেননা আবিরের সিরিয়াল অনেক নিচে, কেননা এখানে সিরিয়াল অনুযায়ী দেখা করতে হয়। তার উপর অন্য সব কাজের ভিতরে সময় দেওয়া অনেক ঝামেলার কাজ হয়ে দাঁড়ায়। এদিকে ওই দিন আবিরের সিরিয়াল আর আসেনি, সেজন্য চলে আসে বিকেলে আবার হোটেলে। এদিকে পরের দিন সকালবেলায় ইরা ওর ভাইয়ের সাথে কোম্পানিতে আসে। আর আপনাদের তো বলতে ভুলেই গিয়েছি, তাছাড়া আপনারাও একবারের জন্য জানতেও কি চাইবেন না ওটা কার কোম্পানি ছিল, নাকি না জেনেই গল্পটা শুনতে থাকবেন? তবে চিন্তা করবেন না,
একটু পরেই আপনাদের জানিয়ে দেওয়া হবে, সেজন্য একটু ওয়েট করুন। অফিসে আসলে সিকিউরিটি চেকিং করতে থাকে। এদিকে আবিরকে জিজ্ঞেস করে, তা আপনাদের সাথে উনি কে? ওনাকে তো ঢুকতে দেওয়া যাবে না। ও আমার বোন, আমরা দুবাই থেকে এসেছি একটু কাজে। আমার তো এখানে সারাদিন লেগে যাবে, তাই ওকে নিয়ে আসলাম। ঠিক আছে, তবে ভেতরে কোনো ঝামেলা করবেন না। তেমন কিছুই হবে না। এদিকে অনেক কিছুর মধ্য দিয়ে আবির ইরাকে নিয়ে চলে আসে ওয়েটিং রুমে। এসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সত্যি সত্যি নাস্তা দেখে ইরা তো অবাক হয়। বাহ, এই কোম্পানিতে এরকম সিস্টেম, নাকি সব কোম্পানিতে একই সিস্টেম? শুধু ওনার কোম্পানিতে এরকম সিস্টেম বুঝি। এখন চুপচাপ খেয়ে নে। ঠিক আছে, খাচ্ছি। এদিকে ওদের খাওয়া শেষ। দুপুরের খাবার খেয়ে ওরা অপেক্ষা করতে থাকে। এদিকে ইরা ট্যাবের মধ্যে গেম আর ভিডিও দেখে সময় পার করে দেয়। বিকেল 3টায় আবিরের ডাক পড়ে। এখানে আবিরকে? জি, আমি আবির। তাড়াতাড়ি আসুন, আর আপনাকে শুধু 5 মিনিট সময় দেওয়া হবে। এর ভেতরে আপনার কাজ সেরে নেবেন। ঠিক আছে। এদিকে আবির ভিতরে ঢোকার আগে ভালো করে চেকিং করে নেয়। তারপর ভিতরে এসে চেয়ারে বসে পড়ে আর ওর ফাইল এগিয়ে দেয়। স্যার, এটা আমার ফাইল। আমাকে মেসেজ করে বলা হয়েছে আমার ফাইলে থাকা প্রজেক্ট আপনাদের ভালো লেগেছে, সেই জন্য আপনার সাইন পেয়ে গেলে আমি কাজ শুরু করে দিতে পারবো। ঠিক আছে, ফাইল দিন। আর আমার তোমার সম্পর্কে জানা আছে, তুমি এখনো বিয়ে করনি, তাহলে তোমার সাথে ওই মেয়েটাকে? ও আমার ছোট বোন। তুমি তাহলে ফাইলটা রেখে যাও। আমার টিম এই ফাইল দেখে আমাকে জানাবে, তারপর আমি সাইন করে দেব। আমি তাহলে আবার কবে আসবো? কালকে এসে নিয়ে যাবেন। ঠিক আছে স্যার। এদিকে আবির ইরাকে নিয়ে চলে যায়। অন্যদিকে ফাইল আকাশ ওর টিমের কাছে পাঠিয়ে দেয়। রাতের বেলা আকাশ বারবার ভিডিওতে দেখতে থাকে, যেখানে ইরা হাসছে, তবে ওর চেহারা ঢাকা ছিল। তবে চোখ দেখে আকাশ বুঝে যায় এটা যে দুবাইয়ে থাকা মেয়েটা ছিল। তাও শিওর হওয়ার জন্য, সিকিউরিটি সিকিউরিটি। জি স্যার, বলেন। এই যে আবির, ও কোন দেশ থেকে এসেছে এটা আমাকে 5 মিনিটের ভিতরে জানানো কি সম্ভব হবে? অবশ্যই স্যার, আমি একটা কল দিয়ে জেনে নিচ্ছি। এদিকে সিকিউরিটি অফিসে কল দিয়ে যে ব্যক্তি ডিউটিতে আছে তাকে কল দিয়ে সবটা জেনে নেয়। আসলে যে যেখান থেকে আসে না কেন তাকে একটা ফর্ম পূরণ করতে হয়, আর এই ফর্মের মাধ্যমে জানতে পারা যায় সিকিউরিটি সবটা জেনে। স্যার, উনি দুবাইতে থাকে। তাহলে কি এটাই ওই মেয়ে? স্যার, কোনো সমস্যা হয়েছে কি? ওনাকে কি ডেকে আনতে হবে এখানে? কাল যখন ওই ছেলেটা আসবে সাথে সাথে আমার কেবিনে ওনাকে নিয়ে আসবেন, কোনো লেট করবেন না। জি স্যার, তাই হবে। পরের দিন ইরা আবারও আসে আবিরের সাথে। এবার আবিরকে আর অপেক্ষা করতে হয়নি। সবার আগে যখন আবিরকে ডেকে পাঠায় তখন আবির অনেকটা অবাক হয়। স্যার, আমাকে ডেকেছেন? দেখেছি। স্যার, ফাইলে কি কোনো সমস্যা আছে? ফাইলে কোনো সমস্যা নেই। আপনাকে যে কারণে ডাকা এখানে, তাও এত তাড়াতাড়ি এইভাবে। খারাপ কিছু হয়েছে কি? আচ্ছা, আপনার বোনের নামটা কি? স্যার, আমার বোন কি কোনো বিয়াদবি করেছে? বললে আমার কাছে বলুন, আমার কাছে বললে আমি ওকে শাস্তি দিব। তবু আমার বোনকে কিছু বলিয়েন না। ও একটু বেশি দুষ্টুমি করে, কিন্তু মন থেকে অনেক ভালো। তা না হয় বুঝলাম, কিন্তু গরিবদের মনে হয় সহ্য করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? ভিডিওতে দেখেই বুঝতে পেরেছি। জি স্যার, আমার বোন গরিব ছেলেদের সহ্য করতে পারে না। শুধু ছেলেদের কেন, আছে পুরনো কিছু স্মৃতি। যেমন কি কি? সে অনেক বছর আগের কথা। তাছাড়া আপনার সময়ও অনেক লস হবে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি বলো কি সে কাহিনী। ঠিক আছে, বলতেছি। এরপর আবির সে কাহিনীগুলো বলতে থাকে। তাছাড়া আপনারা 1-2 পর্বে সে কাহিনীগুলো পড়েছেন, সেজন্য নতুন করে বলতে সময় নষ্ট করতে চাই না। তাছাড়া আপনারা এটাও এতক্ষণে বুঝে গিয়েছেন যে সেই ছেলেটার অন্য কেউ না, আকাশ নিজেই। সবটা শোনার পর আবির এইসব কি বলছে? ও তো আমার ছোটবেলার কাহিনীগুলো আবার আমাকেই শোনাচ্ছে। তাছাড়া আবির যখন আমাকে চিনতে পারেনি তখন এরাও চিনতে পারবে না। কি ভাবছেন স্যার? ভাবছি এরপর কি এমন হলো যার জন্য আপনার বোন এরকম ডিসিশন নিল? সেসব কথা তো আমাদের বলেনি। সেসব কথা নিচের মধ্যেই পুষে রেখেছে।
বুঝতে পেরেছি। এই নাও তোমার ফাইল। আর হ্যাঁ, তোমরা যখন প্রজেক্ট শুরু করবে তখন আমাকে জানিয়ে দিও, আমি একবার এসে দেখে যাব। জি স্যার, অবশ্যই আপনাকে ডেকে দিব। আজ তাহলে আমি উঠি। ঠিক আছে, আসুন। এদিকে আবির ইরাকে নিয়ে চলে যায়। এদিকে আকাশ এত তাড়াতাড়ি যে ইরাকে খুঁজে পাবে তা তো ভাবতেই পারেনি। কেননা আজকের দিনটা কেন জানি আকাশের কাছে স্বপ্নের মতো লাগছে। সব কিছু কেন জানি এলোমেলো লাগছে, কেননা এতগুলো বছর অপেক্ষা করার ফল পেল। যদিও আকাশ কখনো চেষ্টাও করেনি ইরাকে খুঁজে বের করার, কেননা আকাশ ছোটবেলার অনেক কাহিনী ভুলে গেছে। তাছাড়া আকাশ কখনো ইরাকে ভালোবাসেনি, ভালোবাসবে কী করে? এত কম বয়সে কি আর প্রেম জাগে? কিন্তু প্রেম না জাগলেও ছোট থাকলেও মানুষ কষ্টগুলো কিন্তু অনুভব করতে পারে, যা অনেকে জানে আবার অনেকেই জানে না। একটা 5 বছরের বাচ্চা এখন প্রেম সম্পর্কে ঠিকই জানে না, কিন্তু সে বাচ্চা দেখবেন অনেক কিছু নিয়ে অনেক রাগ দেখায়। ঠিক তেমনই ইরা তখন প্রেম সম্পর্কে না বুঝলেও রাগ কিন্তু ঠিকই বুঝতো। আর ইরার এই রাগ করার কারণেই আজকে গল্পটা এত বড় হলো। ইরা যদি সেদিন রাগ না করতো তাহলে এই গল্পটা এত বড় হতো না। সে যাকে গল্পের অনেক কাহিনী আপনাদের জানানো হয়েছে, কিন্তু তাও অনেক কাহিনী এখনও আপনাদের জানানো বাকি, যা ধীরে ধীরে জানতে পারবেন। এখন গল্পে আসা যাক। ভাইয়া, কাজ কি শেষ? হ্যাঁ, আমরা তাহলে আজকেই রওনা দিব। তার আগে আমাকে কিছু শপিং করিয়ে দে। আমি জানি তুই এরকম কিছু বলবি। এত দূর এসেছি, শপিং না করে গেলে কেমন একটা দেখে না? এরপর আবির বাধ্য হয়ে শপিং করিয়ে দেয়। এদিকে আকাশ তো নিজের মতো করে প্ল্যান করতে থাকে। আমাকে যে করেই হোক হীরার মন জয় করতে হবে, ওকে যে করেই হোক আমার লাইফে আনবই আমি। এখন হয়তো অনেকে একটু একটু করে বুঝতে পারছেন কী নিয়ে কথা হচ্ছে ওদের মাঝে। যদি না বুঝে থাকেন একটু অপেক্ষা করুন, আপনাদের পুরো গল্পের রহস্য বুঝিয়ে দেওয়া হবে। কেননা আপনারা যদি পড়া শেষ করে দেন তাহলে গল্পটার কাহিনী আর বুঝে উঠতে পারবেন না। এদিকে ইরার শপিং শেষ। ভাইয়া, হয়ে গেছে শপিং, এবার চল যা যাক। ঠিক আছে, চল তাহলে। এরপর ওরা চলে আসে। এদিকে কয়েক ঘন্টা পরেই চলে আসে দুবাইতে। আবির এসে ওর বাবা মাকে সবটা জানায়, সাথে আকাশ যা যা বলেছে সে সব কিছুই বলে। এত বড় একজন মানুষ বলেছে আসবে, ওনাকে মানা করি কি করে? আমি তো এখন ব্যস্ত আছি, আমি কয়েকদিন পর আসবো, ততদিনে তোমরা নিজেদের কাজ করো। ঠিক আছে, তাই করো। এদিকে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। আবির ওদের নতুন প্রজেক্টের কাজ শুরু করে দেয় আর আকাশকে জানিয়ে দেয়। সেই জন্য আমরা কয়েকদিন পরেই শুরু করি। স্যার, আমরা ওই প্রজেক্টের কাজ শুরু করব 2 দিন পরে। আপনি তো বলেছিলেন আপনাকে যেন জানিয়ে দেওয়া হয়, সেই জন্য আমি জানালাম। এখন আপনি কবে আসবেন আমাকে বলেন, আমি সব ব্যবস্থা করে নিব। আর হ্যাঁ, দেশে আসার পরে তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, যে কথাগুলো সরাসরি বলবো। কি বলেন স্যার? আমার সাথে আপনার পার্সোনাল কথা থাকবে? আমি তো বুঝতেই পারছি না। আমি যখন আসবো তখন তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে স্যার, আমি অপেক্ষা করব। কয়েকটা দিন পরে আকাশ দুবাইতে আসে। তখন আবিরদের প্রজেক্ট দেখতে থাকে। প্রজেক্ট ভালোই লেগে যায় আকাশের, সেজন্য আবিরদের অফিসে আসে। তখন আবিরের বাবা ছিল না অফিসে, সেজন্য ওরা বসে কথা বলতে থাকে। এবার বলুন, আমাদের অফিসের প্রজেক্ট আপনার কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। আচ্ছা, তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, সেগুলো আগে শেষ করি। কি কথা স্যার? তবে একটা কথা, আমাকে তোমার বন্ধু বানাতে হবে, তবে আমার আসল পরিচয় তুমি কাউকে জানাতে পারবে না। আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাকে তাহলে পুরো বিষয়টা বলি। আমি তোমার বোনকে পছন্দ করি আর ওকে বিয়ে করতে চাই। কি বলছেন স্যার? আপনি আমার বোনকে বিয়ে করবেন? এখানে আমার এত ভাবনার কিছুই নেই। আপনি নিজের দিক থেকে যখন রাজি, তখন আমার কোনো আপত্তি নেই। তাছাড়া আপনার মতো লোককেও আমার বোন স্বামী হিসেবে পাবে, এটা তো আমার বোনের ভাগ্য। কিন্তু বন্ধু কেন হতে হবে তা তো আমি বুঝলাম না। আমি যে তোমার বাসায় যাব তার জন্য তো আমার একটা পরিচয় লাগবে, সেজন্য আমি তোমার বাসায় যাব তোমার বন্ধুর পরিচয়ে। কিন্তু বন্ধু হয়ে কেন? আমি তোমার বোনকে আমি নিজের ভালোবাসা দিয়ে আপন করে নিতে চাই। আমি চাই ও আমাকে আমার জন্য ভালোবাসবে, আমার ডলার দেখে ভালোবাসবে না।
তাছাড়া আমার পরিচয় আর উদ্দেশ্য শুধু তুমি জানো, সেই জন্য তুমি কাউকে আমার পরিচয় দেবে না। এক কথায় শুধু তুমি আর আমি ছাড়া আর কেউ যেন না জানে। ঠিক আছে, তাই হবে। মনে থাকে যেন। তাহলে ধরো আমার সম্পর্কে আর কেউ জানলো না, তাহলে তোমার বোনের সম্পর্কে আমার সবটা জানা হয়ে যাবে। আশা করি তুমি বুঝতে পেরেছো সবকিছু। জি স্যার, বুঝতে পেরেছি। আপনি কোনো টেনশন নিয়েন না। আমি তাহলে কাল রেডি হয়ে আসবো, তুমি তখন তোমার বাসায় আমাকে নিয়ে যেও। জি স্যার, তাই হবে। আমাকে স্যার না বলে নাম ধরে ডাকবে, কারণ স্যার বললে অনেকেই বুঝে যাবে অনেক কিছু। ঠিক আছে। পরের দিন আকাশ কল দেয় আবিরকে আর রাস্তার ধারে দেখা করার জন্য বলে। এদিকে আব্বু, আমাকে একটু বের হতে হবে। এখন কোথায় যাবি? আমার বন্ধু এসেছে, ওর সাথে যাব দেখা করতে। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে। এই বলে আবিরও বের হয়। তারপর ওরা দেখা করে রাস্তায়। আকাশকে এরকম অদ্ভুত পোশাকে দেখে আবির অনেকটা অবাক হয়। কি ব্যাপার, এরকম পোশাকে কেন? যেন আমাকে গরিব বলে মনে হয়। হঠাৎ এরকম কেন? আমি তো বুঝতেছি না। এরকম করার কারণ হচ্ছে যেন আমি জানতে পারি, বুঝতে পারি তোমার বোন কি রকম ছেলে পছন্দ করে, সেই জন্য এরকম ছদ্মবেশ ধারণ করেছি। ঠিক আছে, চলো তাহলে। এরপর আকাশ আবিরের সাথে ওদের বাড়িতে আসে। এরপর কি কি কাহিনী হয়েছিল তা তো আপনারা সিজন 1-এর প্রথম পর্বে সবটা জানতে পেরেছেন। যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই সিজন 1-এর প্রথম থেকে পর্বগুলো পড়ে নেবেন, কেননা এই পর্বগুলো পড়ার পরেই আপনারা এরপর কি কি হয়েছে তা জানতে পারবেন। অতীত শেষ, এখন চলুন আমরা বর্তমানে ফিরে যাই। বর্তমানের ব্যাপারে বুঝতে হলে আপনাদের সিজন 2-এর শেষ যেখানে হলো, এই এখন গল্পটার বাকি কাহিনী শুরু হবে এই জায়গা থেকে। বর্তমান আবির, ইরা, তানু, নেহা আর আকাশ ওরা বসে আছে আকাশের বাড়িতে। এদিকে নেহা আর তানুর সাথে ইরা ওরা কিছুটা চুপচাপ বসে আছে, কেননা ওরা এতক্ষণ ধরে যা কিছু করলো তা কম কিসের। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি কেন মাপ চাইছো? এই যে না জেনে তোমাকে কত অপমান করেছি আমি। যদি জানতে তাহলে তো এত কাহিনী আর হতো না। আচ্ছা, নীলাশার ব্যাপারে তো কোনো কিছু বললে না? নীলাশা আর ওর মার সাথে আমার আম্মু, ওনারা 3 জন গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যদিও সেটা অ্যাক্সিডেন্ট ছিল না, রাজীবের লোক দিয়ে ওরকমটা করিয়েছে। এখন তো রাজীব মারা গেছে, এখন তো কোনো ভয় নেই আমাদের। বলা তো যায় না কখন কোন দিক দিয়ে চলে আসে শত্রুরা। সেটাও ঠিক বলেছ। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর তো পেলাম। কি প্রশ্ন? আচ্ছা, একটা প্রশ্নের উত্তর তো পেলাম না আমি। তুমি কি করে বুঝলে আমি সেই ছেলে ছিলাম? আর তুমি কি এমন দেখেছো যার জন্য তুমি এতটা ঘৃণা করতে আমাকে? ওটা সিক্রেট, বলা যাবে না এখন। আচ্ছা, তা না হয় বুঝেছি, কিন্তু আমাকে কি করে চিনলে সেটা তো বলবে। বলছি না বলা যাবে না। আরে বান্ধবী বল, আমরাও শুনি। সেটাই তো, তুই বল, আমরাও শুনি। ঠিক আছে, কিন্তু এই নিয়ে পরে কোনো ঠাট্টা করতে পারবি না। ঠিক আছে, করব না। আমি কয়েকদিন আগে তোমাকে শার্ট ছাড়া দেখেছিলাম, মানে খালি শরীরে, মনে আছে কি? আছে, কিন্তু এটার সাথে। কথাটা তো শুনবে আগে। কি কথা বলো? মনে আছে কি সেই ছোটবেলার কাহিনী? মোটামুটি অনেক কথাই মনে আছে। একবার আমি নিচে পড়ে গিয়েছিলাম, মনে আছে কি? আমি তোমাকে বাঁচাতে গিয়ে আমার বুকে একটা আছর লাগে। আর ডাক্তার কি কি বলেছিল? বলেছিল এই দাগ আমার কখনো যাবে না। ঠিক তাই, আর আমি এই দাগ দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছি। তাছাড়া আমি আগে থেকে একটু একটু সন্দেহ হতো, কিন্তু এই দাগ দেখার পর পুরোপুরি শিওর হলাম। ও তাই বলো? তাহলে এখন আমাকে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে, তাই না? আমি তোমার স্ত্রী, এটুকু অধিকার তো আমার থাকতেই পারে। সেটা অবশ্যই ঠিক। তাহলে এরা তোর আর কোনো আপত্তি নেই তো আকাশের সাথে সংসার করতে? আপত্তি যদি থাকতো তাহলে কি এভাবে বসে থাকতাম নাকি? আমি তাহলে এখন উঠি। ভাইয়া এসেছিস যখন, তখন কিছুটা থেকে যা, তাছাড়া বাবার মতো আছেই। কিন্তু ব্যবসা তো দেখতে হবে। চিন্তা করো না, ওটা আপাতত কয়েকদিন ম্যানেজারকে বুঝে নিতে বলো। তাছাড়া আমি যখন তোমাদের ওখানে ছিলাম তখন তো দেখতেই পেতে কিভাবে আমি কি করতাম, তুমিও সেভাবে করে নাও। আকাশ কিন্তু ঠিক কথাই বলছে ভাইয়া। ওকে, আমি তাহলে থেকে গেলাম। এই কথাটা বলাতেই ইরা অনেকটা লজ্জা পায় সবার সামনে।
এদিকে কয়েকদিন তো যেতে থাকে। রাতে আকাশের শ্বশুরবাড়ির সব সদস্য মিলে খাবার খেতে বসে। তখন আকাশের সিকিউরিটিগুলো ড্রয়িং রুমে আসে। স্যার, আপনাকে ডিভোর্স করার জন্য সরি, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বলো। আমাদের একটা কোম্পানিতে কিছু লোক ঢুকে গেছে অস্ত্র নিয়ে। ভেতরে তো কোনো স্টাফ থাকার কথা না, তাহলে ওটা ঢুকলো কেন? তা তো জানি না, তবে ওখানে কথা বলে জেনেছি ওরা নাকি কয়েকজনকে বন্দি করে রেখেছে। এত রাতে অফিসে লোক আসবে কি করে? কালকে একটা মিটিং আছে, সেটা কি ভুলে গেছেন? সেটা তো ভুলিনি। ওই দিনের মিটিংয়ের জন্য কিছু লোক অফিসে বসে কাজ করছিল, আর সে ফাঁকে। এবার বুঝতে পেরেছি আসল কাহিনীটা। কিসের কাহিনী? আকাশ, কি কাহিনী? এতে কোনো বিপদের আশঙ্কা নেই তো? বিপদ তো আছে, কিন্তু উনি অফিসের লোকদের যদি মেরেও ফেলে তা ওরা কোনোভাবে ওই ডকুমেন্টগুলো পাবে না। ডকুমেন্টসগুলো রেখেছো কোথায়? ওইগুলো আমার লকারে রাখা আছে। তাছাড়া অফিসের স্টাফ ওরা তো সেফ থাকার কথা, কেননা আমি যে রুমে মিটিং করি ওই রুমে চাইলেও তো বাইরে কেউ ঢুকতে পারবে না। তাহলে ওদের কল দিয়ে যোগাযোগ করে দেখো। সেটাই করতে হবে। এদিকে যারা যারা এই প্রজেক্ট নিয়ে কাজ করার কথা তাদের একজনকে কল দেয়। কল দিয়ে জানতে পারে, স্যার আমাদের বাঁচান। একটা কথা বলো, তোমরা কি মিটিং রুমে আছো? জি স্যার, আমরা সবাই ওই রুমে। তাহলে তোমাদের কোনো ক্ষতি তো হবে না। কিন্তু স্যার। কিন্তু কি? ওদের কাছে অস্ত্র আছে আর সাথে বোমও আছে। আমাদের তো অনেক ভয় করছে স্যার। তোমরা একদম টেনশন নেবে না, আমি যত তাড়াতাড়ি পারি একটা ব্যবস্থা করতেছি। প্লিজ স্যার, তাড়াতাড়ি একটা কিছু করেন। তোমরা ভিতরেই থাকো, আমি নিজে আসতেছি ওখানে। তাছাড়া সিকিউরিটি আর কমান্ডোদের খবর দেওয়া হয়েছে, ওরা আসেছে। ততক্ষণে আমি নিজেই চলে আসব। ঠিক আছে স্যার, তাড়াতাড়ি করুন। এদিকে আকাশ বসে আছে আর খাবার না খেয়ে বেরিয়ে যেতে যাবে। তখনই আমার কোম্পানির লোকেরা একটা সমস্যা আছে, আমাকে তো যেতেই হবে। আমিও আসি তোমার সাথে। ঠিক আছে, চলো তাহলে। এদিকে আকাশ ওরা বেরিয়ে পড়ে। অন্যদিকে সাথে আরও অনেক সিকিউরিটি তো আছে। এদিকে আকাশ যাওয়ার আগেই ওর অফিসের সিকিউরিটি আর কমান্ডো এসে পৌঁছে যায়। এদিকে কিছু কমান্ডো আগেই ভিতরে চলে আসে। কিছুক্ষণ পর আকাশ আসে আবিরকে নিয়ে। স্যার, আপনি এসেছেন? ভেতরের পরিস্থিতি কি? স্যার, ভেতরে আমাদেরও 15 জন কর্মচারী আছে, তাছাড়া কিছু কমান্ডো ভেতরে গিয়েছে, এখনো কিছু জানানো হয়নি। আমাদের সিকিউরিটি থাকতে ওরা কি করে ভিতরে ঢুকলো? স্যার, আমরা তো ডিউটি দিয়েছিলাম, হঠাৎ খেয়াল করলাম একটা হেলিকপ্টার কোম্পানির অফিসের উপর দিয়ে যাচ্ছে, ব্যাস এতটুকু। তাহলে বুঝতে পারলাম ওরা হেলিকপ্টারে করে সরাসরি ছাদে এসে নামে, যার জন্য সিকিউরিটি ওদের আটকাতে পারেনি। আচ্ছা চলো ভেতরে যাই। আমিও আসবো। কি? তুমি তো মারামারি আর বন্দুক চালাতে পারো না, সেজন্য তোমার যাওয়া মোটেও ঠিক হবে না। কিন্তু তোকে একা রেখে থাকবো কি করে? বললাম তো কোনো কিছু হবে না, তুমি শুধু এটা চিন্তা করো আমি কি করি। এই বলে শরীরে বুলেট প্রুফ জ্যাকেট আর কিছু বন্দুক নিয়ে ভিতরে আসে। একে একে কমান্ডো আগে থেকেই ওখানে থাকা কিছু লোককে ওরা মেরে দেয়। এদিকে আকাশকে দেখে, ভেতরের অবস্থা কেমন? স্যার, ভিতরের অবস্থা সম্পর্কে আমি তেমন একটা জানি না, কেননা ভিতরে আমরা যাচ্ছি আর ওরা একটা বোমা পাঠায়, এতে আমরা আর সামনে এগোতে পারিনি। তা ওদের কাছে হাতিয়ার কেমন আছে? স্যার, ওদের কাছে তেমন একটা হাতিয়ার এখন নেই বললেই চলে। এখন শুধু আমরা ভিতরে একটিবার যেতে পারলেই হয়ে যাবে। তাহলে চলো আমরা অন্য রাস্তা দিয়ে যাব। জি স্যার, চলুন তাহলে। এরপর ওরা ভিতরে তো আসতে থাকে। এদিকে কিছুক্ষণ ওদের মধ্যে মারামারি করতে থাকে। এদিকে একে একে কিছু লোককে মারতে থাকে। মোটামুটি কয়েকজনকে মারা হয়ে গেলে, স্যার, মোটামুটি আর 2 জন জীবিত আছে। ওদের দুজনকে আমার জীবিত চাই। জীবিত কেন? ওদের উদ্দেশ্য তো আমাকে জানতেই হবে, ওরা এখানে কেন এসেছে আর কি জন্য, কার লোক, তা তো আমাকে জানতেই হবে। কথাটা তো ঠিক, তাহলে স্যার আমরা এবার ওদের জীবিত রেখে দিব। সেটাই করো তাহলে। এদিকে কিছুক্ষণের মধ্যেই একটা লোককে ধরে ফেলে আর আরেকজনকে মেরে ফেলে। যে লোকটাকে ধরেছে তার নাম রানা। রানা তো আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? আপনি এখানে কেন? তার আগে এটা বলো, তুমি আমার অফিসে কেন?
বিশ্বাস করুন স্যার, আমি জানি না এটা যে আপনার অফিস। যদি জানতাম, বিশ্বাস করুন, আমি কখনো আসতাম না এখানে। যাকে সেসব কথা, তোকে এখানে কে পাঠিয়েছে তা আমাকে বলে দে, আমি তোকে ছেড়ে দেব। আমাকে তো রাজীব চৌধুরী পাঠিয়েছে। কথাটা শুনে বাকিরা যতটা না অবাক হয় তার চেয়ে বেশি অবাক হয় আকাশ নিজেই। এদিকে কিছু কমান্ডো তো বাকি লোকেদের উদ্ধার করে নিচে নিয়ে চলে আসে। রাজীব চৌধুরী আর তার ছেলেকে আমি নিজের হাতে বোমা দিয়ে মেরেছি। ওরা তো মরেনি। তা কিভাবে সম্ভব? তা আমি জানি না, তবে ওরা আমাকে গতকাল বলেছে এই কোম্পানিতে এসে একটা প্রজেক্টের ফাইল আছে, সেই ফাইল আমি নিতে এসেছি। এর বেশি কিছু আমি জানি না। তাহলে একটা কাজ কর, রাজীবকে কল দিবি এখন। ওনার নাম্বার তো আমার কাছে নেই। মিথ্যে বলে লাভ নেই, যদি নাম্বার না থাকে তোর সাথে যোগাযোগ করেছে কি করে? আমাকে চিঠির মাধ্যমে জানানো হলো। তোমরা ওকে নিয়ে যাও, বাকিটা আমি দেখতেছি। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি যদি জানতাম এটা আপনার কোম্পানি তাহলে কখনো আমি আসতাম না। এদিকে আকাশের তো কোনো কিছু করার নেই, কেননা কিভাবে আর কি করবে, যা করার এবার কমান্ডো বাহিনী করবে। কিন্তু সবচেয়ে বেশি অবাক হয় রাজীব আর রিয়া যে বেঁচে আছে এটা শোনার পর। এদিকে লকারের দিকে যেতে থাকে, যেখানে আকাশ ওর সব সিক্রেট কাজ থেকে শুরু করে সব কিছু ওখানেই রাখে। সেজন্য চলে আসে ওখানে। একটু পরে, আকাশ কোথায় তুমি? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সে অনেক কাহিনী, আমি বাসায় এসে জানাবো। তুমি আপাতত একটা কাজ করো, সবাইকে নিয়ে শুয়ে পড়ো, আমার আসতে লেট হবে। একা একা কি ঘুমাবে আমার? কি করব, আমার জন্য অপেক্ষা করতে গেলে তা তো অনেক লেট হয়ে যাবে, সেজন্য তুমি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো। এদিকে রানাকে নিয়ে তো কমান্ডো চলে যায়। অন্যদিকে আবির আর কিছু সিকিউরিটি আসে অফিসের ভিতরে। ওরা তো এসে আকাশকে খুঁজতে থাকে, কিন্তু আকাশ তো লকার রুমে, সেজন্য ওকে খুঁজে পায় না। সেজন্য কল দেয়। কোথায় তুই? আমি তো লকার রুমে। সেটা আবার কোন দিকে? তা তোকে জানতে হবে না, নিচে অপেক্ষা কর, আমি আসতেছি। এদিকে আবির সিকিউরিটিকে জিজ্ঞেস করে, কিন্তু সেও জানে না এই লকার রুমটা কোন দিকে। এদিকে রাত তখন 12টা। আকাশ ওর প্রয়োজনীয় সব কিছু একটা ফাইলের মধ্যে নিয়ে রাখে। অন্যদিকে ওখান থেকে বের হওয়ার সময় সিকিউরিটিগুলোকে বুঝিয়ে দেয় কি কি করতে হবে। চিন্তা করবেন না, আমরা সকালে লোক এনে সব কাজ একেবারে শেষ করে নিব। যা যা লাগবে ম্যানেজারকে জানিয়ে দিও, ওর কাছ থেকে ডলার নিয়ে যেও। ঠিক আছে স্যার। এরপর থেকে যদি কোনো হেলিকপ্টার যায় এখান দিয়ে তাহলে সতর্ক থাকবে, কোনোভাবে সন্দেহজনক কিছু দেখলেই গুলি করবে। ঠিক আছে স্যার। ওদের সাথে কথা শেষ করে আবিরকে নিয়ে চলে আসে বাসায়। রাত ঠিক 2টা বাজে। কলিং বেল চাপ দিতেই ইরা এসে দরজা খুলে দেয়। এতে আকাশ আরও বেশি অবাক হয়। এদিকে আবির তখনই রুমে চলে আসে, কেননা এখানে থাকাটা ওর জন্য মোটেও ভালো হবে না, সেজন্য। এদিকে, তুমি এত রাতে এখানে কেন? তোমার তো রুমের মধ্যে থাকার কথা। কি করব, ঘুম আসছিল না, সেই জন্য আমি নিচে এসে অপেক্ষা করছিলাম, কিন্তু কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি। তা তো দেখতেই পাচ্ছি। তা হেঁটে যেতে পারবে তো, নাকি আমি কোলে নিয়ে যাব? কোলেই নাও, ঘুমের ঘরে হাঁটতে পারবো না। এদিকে কোলে করে ইরাকে এনে বিছানায় রাখে, তারপর শুইয়ে দেয়। এদিকে আলমারিতে আকাশ ওর ফাইলটা রাখে, এরপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে ইরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সেজন্য তেমন কিছু আর না বলে ওভাবেই শুয়ে থেকে ইরাকে দেখতে থাকে। ইরার যখন ঘুম ভাঙে তখন তাকিয়ে দেখে আকাশের দিকে তাকাতেই চমকে ওঠে। কি ব্যাপার, তুমি কখন উঠলে? উঠলাম আর কোথায়, তুমি যেভাবে জড়িয়ে ধরে আছো এতে কি আর ওঠা যায়? আমি কখনো এরকমটা করলাম? একবার তোমার দিকে তো তাকাও, তাহলেই তো বুঝতে পারবে। ইরা সত্যিই নিজের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে যায়, সেজন্য আকাশকে ছেড়ে দেয়। তারপর চলে যায় ফ্রেশ হতে। সকাল 10টা বাজে। নাস্তা টেবিলে বসে আছে সবাই। তখন আকাশ কিছু ফাইল নিয়ে বসে আছে। তা দেখে ইরার বাবা জিজ্ঞেস করে, আকাশ, এই ফাইলগুলো কিসের? এটা একটা প্রজেক্টের ফাইল, এটা নিয়ে আমি একটা অফিসে যাব, ওখান থেকে আমাকে দেশের বাইরে যেতে হবে। কি বলো, দেশের বাইরে? আবার কেন? কাজ আছে। কবে ফিরবে তুমি? মোটামুটি 2 থেকে 3 দিন তো লাগবেই। তুমি কি এখনই বের হবে? এখন বলতে বিকেলের দিকে। তা আপনাদের যা বলা ছিল, আমি যাওয়ার সময়
আমি যাওয়ার সময় ইরাকে নিয়ে যাব, সেজন্য ইরা তুমি ব্যাগ গুছিয়ে রেখে দিও, আমরা বিকেলে বের হব। ঠিক আছে, আমি সবটা গুছিয়ে রাখবো, কিন্তু আমরা কতদিন থাকবো তা বলে দিলে আমি সেই হিসেব করে ব্যাগটা গুছাতে পারবো। 2-3 দিন থাকা পড়তে পারে। ঠিক আছে। এদিকে আকাশ বেরিয়ে পড়ে অন্য একটা অফিসের দিকে। অফিসে এসে কাজ করতে থাকে। বিকেলের দিকে বাসায় ফিরে আসে। এসে দেখে বাকিরা সবাই বাসায় ছিল আর ইরা রেডি হয়ে বসে আছে। কি ব্যাপার, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলে যে? যেন তুমি এটা না বলতে পারো, মেয়েরা সাজগোজ আর রেডি হতে লেট করে। হয়েছে, এবার চলো তাহলে। চলো। আকাশ, বলছিলাম কি ইরাকে নিয়ে কি যেতে হবে? কেন বাবা, কোনো অসুবিধা হবে কি? আসলে আমাদের তো বয়স হয়েছে, তার উপর ইরা না থাকলে আমাদের দেখাশোনা করবে কে? কে বিয়ে করে দেন, তাহলে একটা মেয়ে এসে ইরার অভাবটা পূরণ করে দেবে। সত্যি তো, আবিরের বিয়ের কথা তো আমরা একবারও ভাবিনি। তাহলে তোমরা আর অপেক্ষা করছো কেন? আবিরের জন্য মেয়ে দেখা শুরু করো। আমি 3 দিন পর এসেই খোঁজা শুরু করবে, তবে শুধু মেয়ে হলে চলবে তো? মেয়ের পরিবারে কে কে আছে এইগুলো দেখা শুধু গুরুত্বপূর্ণ, কিন্তু মেয়েদের কতটা সম্পত্তি আছে তা না দেখলে চলবে। তাছাড়া আপনারা চিন্তা করবেন না, আমি বাড়িতে পুরো সিকিউরিটি ব্যবস্থা করে রেখেছি। আপনাদের প্রয়োজনীয় যা কিছু লাগবে তা সিকিউরিটিদের বললে ওরা এনে দেবে। ঠিক আছে, তোমার যেমন খুশি তেমনই দেখো। এদিকে আকাশ ইরাকে নিয়ে রওনা দেয়, কেননা যে প্রজেক্ট নিয়ে আসার কথা সে প্রজেক্ট নিয়ে কাজ করতে থাকে। রাতের বেলায় হোটেলে। উফ, আমি তো ভাবতেও পারিনি। কি ভাবতে পারোনি? এই যে তুমি আমাকে এইভাবে হানিমুনে নিয়ে আসবে। আমি যে হানিমুনে এনেছি তা তোমাকে কে বললো? বুঝি, আমি সবই বুঝি, বুঝলে? এতটা পিচ্ছি না আমি যে কোনো কিছুই বুঝবো না। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, ছোটবেলা থেকেই। সবে যখন জানো তখন আর দূরে সরে আছো কেন? একটা কাজ বাকি আছে, ওটা তো শেষ করি। এরপর ইরা একটা চাদর সরিয়ে নেয়। চাদরের ওই দিকটায় তাকিয়ে আকাশ তো অবাক হয়ে যায়, কেননা ইরা নতুন করে বাসর ঘর সাজিয়েছে। তুমি এত কিছু এই সময়ে করলে কি করে? তুমি সকালে বের হলে আর আমি লোকেদের খবর দিয়ে এই সব কিছু রেডি করেছি। তাছাড়া আমাদের প্রথম হানিমুনের প্রথম রাত একটু স্পেশাল তো হতেই হবে। বাহ, আমার বউ তো দেখি বুদ্ধি দিয়ে ভরা। তুমি কি প্রশংসা করবে নাকি এবার কাছেও আসবে না? এরপর কি কি হতে পারে তা আপনাদের না জানালেও চলবে, কেননা এইসব বলার মতো নয়। সকালবেলা। এই যে স্যার, এত ঘুমালে কি হবে? তোমার না কোথায় মিটিং আছে, সেখানে কি যাবে না? কয়টা বাজে এখন? কয়টা আবার? সকাল 11টা। কি করব, তুমি তো রাতে ঘুমাতে দাওনি। এই, একদম আমার দোষ দিবে না বলে দিলাম। কেন, আমি কি করলাম? বাহ, তুমি দেখি সবই বলে গেলে। কি করব, তোমার মতো মিষ্টি একটা বউ যার কাছে আছে তা তো সবকিছু এরকম এভাবে মাথার উপর দিয়ে যাবে। পাম দিতে হবে না, এবার গোসল করে আমাকে উদ্ধার করো। তা বলে ইরা তো চলে যায়। এদিকে এটা কি হলো? একটু আগে কত মিষ্টি করে কথা বললো, এখন আবার এইভাবে রেগে গেল কেন? উফ, মেয়েদের মন বোঝা সত্যি অনেক কষ্টকর। এদিকে আকাশ রেডি হয়ে বেরিয়ে পড়ে। তবে যাওয়ার আগে আকাশ ইরার গলার একটা নেকলেস আর আঙুলে একটা রিং পরিয়ে দেয়। এটা কোনো পড়ালে? এটা তোমার শরীরে থাকলে আমি তোমার উপর নজর রাখতে পারবো, মানে তোমার কোনো বিপদ হলে আমি তা জানতে পারবো, আর আমি তুমি কোথায় আছো তাও আমি জানতে পারবো। আচ্ছা, সাবধানে যেও তাহলে। ওইদিকে ইরার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে পড়ে। সারাদিন মিটিং শেষ করে চলে আসে হোটেলে। এভাবেই ওরা 2 দিন থাকে। ওই 2 দিন ওদের ভালোভাবেই দিন কাটে। পরের দিন। আচ্ছা শোনো, আব্বু কল দিয়েছিল। কি বললো? বললো কারা যেন বাড়ির দিকে বারবার ঢোকার চেষ্টা করতেছে। তা কিভাবে সম্ভব? বাড়িতে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, চিন্তা করো না, আমি আবারও কল দিয়ে বলে দেব। কি কথা বলো? আচ্ছা, এখন একটা কথা বলো তো, তুমি ওই দিন কি দেখেছিলে? কোন দিন? ছোটবেলায় যা দেখার পরে তোমার এরকম হলো? না বললে কি হয় না? আমার জন্য না, পাঠক পাঠিকাদের জন্য। মানে কি আকাশ? আসলে সবাই জানতে চেয়েছে তুমি ওই দিন কি এমন জিনিস দেখেছো যার জন্য তুমি এরকম করে হুট করে চলে গেলে। তাহলে প্রশ্ন করার মূল কারণ হচ্ছে পাঠক পাঠিকাদের জন্য। ঠিক ধরেছো, সেই জন্য বলো। ঠিক আছে, বুঝতেছি। আগে বসো, তারপর বলো। এরপর ইরা বলতে শুরু করে। আমি যখন এই বস্তিতে যাই
তখন দেখতে পেলাম তুমি নীলাশার সাথে কি যেন করছিলে দাঁড়িয়ে থেকে। মনে হচ্ছিল তুমি ওকে কিস বা অন্য কিছু করছিলে। আরে ওই দিন নীলাশার চোখে কি যেন পড়েছিল, আমি শুধু দেখার চেষ্টা করেছি, এর বেশি কিছু না। তাছাড়া নীলাশা আমার ছোট বোনের মতো ছিল। তা ওই কথাটা তুমি তখন কেন বললে না? তুমি তো দেখাই করলে না, আর তাই তুমি কিছু বলেছো আমাকে? তাহলে কি শুধু শুধু তোমাকে সন্দেহ করে এতগুলো বছর আমি গরিবদের সহ্য করতে পারতাম না? সামান্য একটা জিনিস নিয়ে এত রাগ কেউ করে? কি আর করব, আমি তো তোমাকে তখন পছন্দ করতাম, ভেবেছিলাম তোমাকে বিয়ে করব, কিন্তু তুমি যখন ওই রকমটা করবে তা কি জানতাম নাকি? তাই বলে আমার জন্য তুমি সব ছোট লোকদের এরকমটা ভেবে নেবে তা তো ঠিক না। এই যে এখন তো বলেই দিলাম তোমাকে, তাছাড়া এখন তো আর ভাবলাম না। আচ্ছা, আমরা দেশে কবে ফিরে যাব? কালকেই ফিরে যাব। দেশে ফিরেই তো তোমার ভাইয়ের জন্য আবার মেয়ে দেখা শুরু করতে হবে। তবে আজকে যদি নীলাশা বেঁচে থাকতো তাহলে আবিরের সাথে ওর বিয়ে দিয়ে দিতাম। সত্যি অনেক খারাপ লাগছে। আচ্ছা, এখন এরকমটা না ভেবে সামনের দিনগুলো কিভাবে যাবে, কিভাবে কি 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 করব তা নিয়ে ভাবতে থাকি। যেমন কি কি শুনি? আকাশ ইরার কানে কিছু বলে, যা শুনে ইরা তো লজ্জা পায়। তোমার কি একটু লজ্জা পাচ্ছে না? আমার কেন পাবে? তুমি কি জানো না ছেলেদের লজ্জা বরাবর সব দিক দিয়ে কম? বুঝতে পেরেছি, এখন আর ভাবতে হবে না। পরের দিন ওরা চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পরে ইরার বাবা মা আসে ওদের কাছে। তোমার কাজ কেমন হলো? জি আব্বু, অনেক ভালো। তা শুনলাম বাসায়? ওটা তেমন কিছু না, তবে একটা চিঠি পেয়েছি। কি ছিল চিঠিতে? আর চিঠি কিভাবে দিল? ওরা একটা ধনুকের মাধ্যমে চিঠিটা পাঠায়। সেখানে লেখা আছে তোমাকে অনেক তাড়াতাড়ি করে কারা যেন মেরে ফেলবে। কি বলছো আব্বু এসব? আমাদের কেন মারবে? আমি ঠিকই বলছি, ওরা আমাদেরই মেরে ফেলতে চায়। ইরা, তুমি কোনো টেনশন নিও না, আমি জানি এরকম কাজ কে করতে পারে। তা আমাকে এবার যাই করতে হবে অনেক ভেবেচিন্তে করতে হবে। তাছাড়া তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিভাবে কি করবে? ওরা তো অনেক লোক মনে হচ্ছে। বেশি কিছু না, এখন আমি আমার মতো করে সবটা জেনে নিচ্ছি। তাছাড়া আপনারা বাসার বাইরে যাবেন না। ঠিক আছে, তোমরা তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে আব্বু, আপনারা এবার রুমে যান। তাছাড়া চিন্তা করবেন না, আমি যতদিন আছি ততদিন আপনাদের কোনো বিপদ আমি হতে দেব না। এবার ওরা যায় রুমে। এদিকে ইরা তো আকাশকে নিয়ে অনেক চিন্তিত, যা আকাশ ইরার মুখটা দেখেই বুঝতে পারে। সেজন্য ইরার কাছে এসে পাশে বসে মুখে 2 হাত দিয়ে। অনেক চিন্তা হচ্ছে তাই না আমার জন্য? চিন্তা তো হবেই, তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না আকাশ। আমি যে তোমাকে ছাড়া একা একা জীবনটা কাটাতে পারবো না। তুমি যদি আমার লাইফে না থাকো। না থাকলে কি শুনি? কি আর হবে, আমি নিজের জীবনটা দিয়ে দেব। বলেই আকাশকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে আকাশও জড়িয়ে ধরে রাখে ইরাকে, কেননা ইরা যে আকাশকে ছাড়া বাঁচতে পারবে না তা আকাশ জানে। কিন্তু কি করবে, নিজের শত্রুদের তো মারতেই হবে। এদিকে রাজীব আর ওর ছেলে নতুন করে ডেভিলের সাথে হাত মেলাই। ডেভিল হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কিং, নতুন সিজন, সেজন্য ভাবলাম নতুন করে একটা মাফিয়া এনে রাখি। বলা তো চাই না, কখন কাজে লেগে যাই, সেজন্য আগে থেকেই জানিয়ে দিলাম। পরে তো বলবেন ডেভিল কোথা থেকে আসলো, কারণ গল্প লিখি বলে হুটহাট করে তো আর ক্যারেক্টার এনে দিতে পারি না। কেননা যাদের ক্যারেক্টার গল্পে আসবে না তাদের এনে শুধু শুধু সময় বাড়ানোর মানেই হয় না। এদিকে ডেভিলের সাথে দেখা করতে আসে। কি ব্যাপার রাজীব, এতগুলো বছর পর আমার কথা মনে পড়লো তোর? আর বলিস না বন্ধু, আমার লাইফটাকে পুরো হেল বানিয়ে রেখেছে। কি বলিস? কে সে ব্যক্তি? রাজীব এরপর সবটা বলতে থাকে। ওদের মধ্যে কি কথা হয়েছে তার সবটা তো আপনারা জানেন, কিন্তু ডেভিল তো জানে না। সেজন্য সংক্ষেপে ওদের মধ্যে কথাটা শেষ করে দিলাম। তাহলে ওকে মেরে ফেলি? তার বলতে তুই যত তাড়াতাড়ি পারিস ওকে মেরে ফেল। আমি তাহলে 2 দিনের ভিতরে লোক পাঠিয়ে দেব, দেখবি ওকে মেরে ফেলে দিবে। কিন্তু ওই ছেলের চারপাশে অনেক সিকিউরিটি থাকে, সরকার থেকেও সিকিউরিটি ব্যবস্থা করেছে। তা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি কি করি তা শুধু তুই দেখতেই থাক। ঠিক আছে বন্ধু। পরের দিন থেকে আবিরের জন্য মেয়ে খোঁজা শুরু করে। এদিকে অনেক খোঁজার পরেও মেয়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে ইরা ওর কিছু বান্ধবী ছবি দেখায়।
ওখান থেকেও তেমন কাউকে পছন্দ হয়নি। একটু পরে এতগুলো মেয়ের ছবি দেখালাম, ওর তো একটাও ছবি পছন্দ হয়নি। একটা কাজ করি, আমাকে যেসব মেয়েরা পছন্দ করতো ওখান থেকে দেখবো কি? কি? তোমাকে আবার মেয়েরা পছন্দ করতো? আমি কি দেখতে খারাপ নাকি? তোমাকে আমি বিয়ে করেছি, এটা তোমার সাত কপালের ভাগ্য, নয়তো তোমাকে কেউ পছন্দ করবে না, ঠিক আছে? এটা তো ভাবতে আমার অবাক লাগে। এখন ইয়ার কি বাদ দিয়ে চলো, ওর জন্য মেয়ে পছন্দ করি। তুমি সত্যি বলছো তো? আমার মোবাইলটা দেখো, তাহলেই বুঝতে পারবে। ইরা মোবাইল নিয়ে দেখে সত্যি সত্যি হাজার হাজার মেয়ের মেসেজ। কিন্তু আশ্চর্য হলো, আকাশ কোনো মেয়ের সাথেই কথা বলতো না। এই জন্য বাহ, তুমি দেখি কোনো মেয়ের সাথেই কথা বলো না। এখন তুমি ছবি পছন্দ করো, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে। এদিকে ওরা মেসেজ থেকে আইডিতে ঢুকে ঢুকে মেয়েদের ছবি দেখতে থাকে। মোটামুটি 10 জনের মতো মেয়েকে পছন্দ হয়। 10 জন তো হলো, এবার এদের মধ্যে কে ভালো তা খুঁজে তো বের করতে হবে। আমরা এক এক করে সবার সম্পর্কে খোঁজ নিতে থাকি। যার সম্পর্কে মোটামুটি ভালো কিছু শুনতে পারবো বা ওর পরিবারের সম্পর্কে ভালো কিছু শুনতে পারবো তার দিকে এগিয়ে যাব। তা তুমি লোক লাগিয়ে দাও। এদিকে আকাশ লোক লাগিয়ে দেয়। অন্যদিকে পরের দিন ডেভিল কিছু লোক পাঠাতে যাবে, তখনই কি রে, মাত্র 10 জন লোক কেন? তাহলে কতজন পাঠাবো? আরে আমরা 30 জন মিলেও ওকে মারতে পারিনি, সেখানে 10 জন তো কিছুই হবে না। ওরা অনেক ভয়ানক কিলার, ওরা এখনো পর্যন্ত কোনো কাজে হেরে যায়নি। ঠিক আছে, এই নে ওর ছবি আর ঠিকানা। ডেভিল এরপর কিছু লোককে ডেকে পাঠায়। তারপর আকাশের ছবি আর ঠিকানা দেয় ওদের কাছে। একে মেরে এর ছবি নিয়ে আসবি, ঠিক আছে? এইদিকে লোকগুলো বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ যে লোকদের খোঁজ নিতে পাঠিয়েছে, ওরা খোঁজ নিয়ে মাত্র 3 জনের সম্পর্কে জানতে পারলো। সেজন্য আবির, আবির তুই আমার নাম ধরে ডাকছিস কেন? হিসেবে তুই আমার ছোট। আমি তোর ছোট হলাম কবে থেকে? যবে আমার বিয়ে হয়েছে তখন থেকে। মানে কি? তুই আগে এটা বল, বড়দের আগে বিয়ে হয় নাকি ছোটদের? অবশ্যই বড়দের, কিন্তু এই প্রশ্নের সাথে আমার নাম ধরে ডাকার সম্পর্ক কি? তোর আগে আমার বিয়ে হয়েছে, সেই জন্য আমি এখন তোর বড়, সেই জন্য এখন থেকে তুই আমার ছোট, বুঝলি? এটা কি ধরনের লজিক হলো? যতদিন তুই বিয়ে না করবি ততদিন আমি তোকে নাম ধরে রাখবো, তাহলে সবাই বুঝবে তুই আমার থেকে বয়সে ছোট। বাহ, তোর মাথায় এত বুদ্ধি আসলো কি করে? ও তোকে ভাবতে হবে না, বিয়ের পর এমনিতেই মেয়েদের বুদ্ধি একটু বেশি বেড়ে যায়। আচ্ছা, তোকে নিয়ে এখন মেয়ে দেখতে যাব, সেজন্য তৈরি হয়ে নে। মেয়ে দেখতে যাবে মানে? নাম কি, কোথায় থাকে? এইগুলো তো কিছুই জানি না। তোকে ভাবতে হবে না, আমি আর আকাশ ঠিক করে নিয়েছি। এখন শুধু তোকে নিয়ে যাব আর 3টা মেয়ে দেখাবো। তোর ওখান থেকে যেটাকে পছন্দ হবে তার সাথেই বিয়ে দিব, সেজন্য সময় নষ্ট করিস না। এদিকে আবির রেডি হয়ে আসলে ওকে নিয়ে বেরিয়ে পড়ে। মোটামুটি একদিনেই ওরা 3টায় মেয়ে দেখে নেয়। 3 জনের মধ্যে আবিরের একজনকে পছন্দ হয়েছে। এখন শুধু মেয়ের পরিবার রাজি হলেই আর কোনো সমস্যা নেই। ওরা কথা বলতে বলতে আসতে থাকে। তখন সামনে লক্ষ্য করে কিছু গাড়ি ওদের পথ আটকে দাঁড়ায়। এদিকে বিপদ সামনে তা আকাশ ধারণা করে নেয়, কিন্তু সাথে করে কোনো সিকিউরিটি না নিয়ে আসার কারণে একটু চিন্তিত হয়। ইরা, তুমি ড্রাইভ করতে তো পারো। তা তো পারি, কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন করলে? সামনে কিছু গাড়ি দেখতে পেয়েছো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? ওরা আমাকে মারার জন্য এসেছে, সেজন্য তুমি আর আবির গাড়ি নিয়ে এখান থেকে পুলিশ স্টেশনে যাবে। এখান থেকে 5 মিনিট পেছনে গেলেই পুলিশ স্টেশন আছে, ওখানে তোমরা সেফ থাকবে। কিন্তু তুই কি করবে? আমি ওদের দেখে নেব। তুমি ওদের সাথে একা পারবে না, প্লিজ তুমি যেও না, আমি তোমাকে হারাতে পারবো না। উফ, কথায় কথায় এভাবে কান্না কেন করো তুমি, বলো তো? তুমি এরকম কথা বললে কাঁদবো না তো কি করব? কিন্তু কি করব, ওদের হাতে বন্দুক, তোমাদের এখানে রেখে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। তাছাড়া তোমাদের জীবনের ঝুঁকি আছে। আর তোমার জীবন? এই গাড়িতে গুলি থেকে বোমার আঘাত সবকিছু সহ্য করতে পারবে, সেজন্য তোমরা মোটেও ভয় পেও না। আমি ওদের সামনে নেব, তোমরা পেছনে এসে পুলিশ নিয়ে তারপর না হয় এখানে ফিরে আসিও। তুমি কিন্তু তোমার কোনো ক্ষতি হতে দেবে না। চিন্তা করো না, আমার কোনো ক্ষতি হতে দেব না। তোমরা তাহলে গাড়ি ঘুরিয়ে যেতে থাকো। এদিকে আকাশ গাড়ি থেকে নেমে যায়। ইরা গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। এদিকে আকাশ হাতে করে বন্দুক নিয়ে একাই ওদের সাথে যেতে থাকে। এদিকে ইরা অনেক জোরেই গাড়ি চালাতে থাকে। 5 মিনিটের রাস্তা 3 মিনিটে চলে আসে।
যদিও আপনাদের কাছে 3 মিনিট কম মনে হবে, কিন্তু এই মিনিটে ওরা 4 কিলোমিটার দূরে চলে এসেছে। পুলিশ স্টেশনে এসে পুলিশকে সবটা বলে। কি বলছেন? আকাশ চৌধুরীর কি হন আপনি? আমি ওনার স্ত্রী। এখন কথা বলার সময় নেই। আপনি 15 থেকে 20 জন পুলিশ নিয়ে আমার সাথে চলুন। জি বলুন, আমি কল দিয়ে কমান্ডো আনতেছি। এদিকে ইরা ওনাদের নিয়ে আসতে থাকে। অন্যদিকে আকাশ মোটামুটি কয়েকজনকে মেরে ফেলে, বাকি আর 7 জন আছে। কি করবেন বস? ওই ছেলে তো অনেক সাংঘাতিক দেখতেছি, এসেই 3 জনকে মেরে ফেললো। তাই তো দেখতেছি। এখন কি করবো বস? আগে ওকে মারার চেষ্টা করি, কিন্তু ওর সাথে যারা ছিল তারা কোথায়? তারা আবার পুলিশ স্টেশনে যায়নি তো? ওইদিকে পুলিশ স্টেশনে আছে নাকি? জি বস। তাহলে ওরা পুলিশ স্টেশন যায়নি তো? একটা কাজ কর, ওর খেলা তাড়াতাড়ি করে শেষ করতে হবে পুলিশ আসার আগেই। ঠিক আছে বস। এদিকে ওরা হামলা করতে থাকে, এদিকে আকাশও পাল্টা হামলা করতে থাকে, এদিকে ইরাও আসতে থাকে পুলিশ নিয়ে। এখন এখানে একটা অ্যাকশন সিন হবে নাকি আকাশ আহত হবে তা জানতে হলে পরের পর্বটা পর্যন্ত অপেক্ষা করুন, তাহলেই বুঝতে পারবেন। সেজন্য আপনারা পরের পর্বের জন্য অপেক্ষা করুন। একদিকে ইরা আর আবির পুলিশ নিয়ে আসতে থাকে, অন্যদিকে আকাশ ওদের সাথে বন্দুক দিয়ে এক প্রকার যুদ্ধ করতে থাকে। আকাশের শরীরে বুলেট প্রুফ জ্যাকেট থাকার কারণে গুলি লাগলেও তেমন একটা ক্ষতি হয় না, কিন্তু এভাবে বেশি গুলি লাগলে পরবর্তীতে সমস্যা আরও বেশি হবে, সেজন্য নিজেকে সেভ করতে থাকে। এদিকে বস, শালাকে এত গুলি করলাম তাও তো কিছুই হলো না ওর। আমিও তো তাই ভাবছি। এখন তাহলে উপায় কি? উপায় আর কি হবে, গ্রেনেড মারো। আচ্ছা বস। এদিকে ওরা গ্যানেট মারতে থাকে, অন্যদিকে ওই গ্যানেট থেকে আকাশ নিজেকে কিছুটা রক্ষা করতে থাকে। এদিকে আকাশের কাছেও কিছু গ্যানেট ছিল, সেজন্য ওইগুলো মারাতে লোকগুলো তো সরে যায়, কিন্তু গাড়িগুলো বোমার আঘাতে ছুড়ে যায়। এই শালা দেখি সব রকমের প্রস্তুতি নিয়ে তারপর এখানে এসেছে। জি বস, তাই তো দেখতেছি। এ কি, পুলিশও দেখি চলে এসেছে। তাহলে বস পালিয়ে যাবেন নাকি? আমাদের কজন লোক আছে জীবিত? এই তো 5 জন আমরা। ওই শালা মারামারি মুড়ে ছিল না বলে 5 জনকে মেরেও ফেলে, তাও ওর কাছে কোনো গার্ড নেই। আমাদের কাছে যদি গাড়ি না থাকতো এতক্ষণে তো আমরা মারাই যেতাম। এখন এখান থেকে ভাগ তাড়াতাড়ি করে। এখন কি করবেন? গাড়িগুলো তো সব নষ্ট করে দিল। একটা গাড়ি আছে কোনো মতে চলার মতো। বসে না থেকে চল, ওটা নিয়ে ভেগে যাই। এদিকে ওরা গাড়িতে উঠে বসে, পুলিশগুলো নেমে আকাশের কাছে আসে। তখনই একটা গ্যানেট ওই লোকগুলোর দিকে ছুঁড়ে মারে, আর ওরা গাড়িতে থাকার কারণে একটু বেশি জোরে গাড়িটা ব্লাস্ট করে। এতে ওরা ওখানেই মারা যায়। পুলিশ তো এসে অবাক হয়ে যায়। এদিকে ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে সবার সামনে, জড়িয়ে ধরেই কান্না শুরু করে দেয়। তুমি ঠিক আছো তো আকাশ? তোমার কিছু হয়নি? আমি একদম ঠিক আছি, আমার কিছু হয়নি, শুধু এই জ্যাকেট থাকার কারণে বেঁচে গিয়েছি, নয়তো এতক্ষণে কি হতো তা তো জানতেই পেতাম না। তারপরেও একটু সাবধানে তো থাকতে পারো। এত বাচ্চা মহলে কি চলে? কান্না অফ করো, বাসায় তো ফিরতে হবে আমাদের। আপনি তো বাসায় ফিরতে পারবেন না। মানে কি অফিসার? কি করেছে ও? এই যে এতগুলো লোককে মেরেছে উনি, তার জন্য ওনাকে আমাদের সাথে পুলিশ স্টেশনে যেতে হবে। এরপর ওনার নামে মামলা তৈরি করে ওনাকে আদালতে নিব। আমি ভালোর জন্য আপনাকে ডেকে এনেছি, কিন্তু আপনি তো উল্টো আমার হাজবেন্ডকে ধরে নেওয়ার কথা বলছেন। দেখুন, আপনার হাজবেন্ড 10 জন লোককে মেরেছে, সেই জন্য আমরা ওনাকে ছেড়ে দিতে পারবো না। আচ্ছা অফিসার, আপনি আমার পরিচয় কি করে জানেন? পরিচয় বলতে আপনার নামটাই জানি, এর বেশি কিছু জানি না। আচ্ছা 1 মিনিট অপেক্ষা করুন। কেন বলুন তো? এত কথা বলছেন কেন? আমার স্বামী যখন বলেছে অপেক্ষা করতে, তখন অপেক্ষা করতে সমস্যাটা কি? তুমি না এতক্ষণ ধরে কান্না করছিলে, আবার এখন রেগেও কথা বলছো। সত্যি তোমাদের কখন কি মুড হয় তা বলাই মুশকিল। তুমি একদম চুপ করো। এদিকে আকাশ কাউকে কল দিয়ে পুলিশ অফিসারের হাতে ফোনটা দেয়। অফিসার কথা বলার সময় বারবার হাত কাঁপছিল, আর মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না ভয়ে। কথা অফ করে দিয়ে ফোনটা আকাশের হাতে দেয়। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, এতে তোমার কিছু করার নেই। স্যার, আপনি কোনো বড় অফিসারকে কল দিতে পারতেন, কিন্তু তা না করে সরাসরি প্রেসিডেন্ট স্যারকে কল দিয়ে বসলেন। তাহলে তো ভয় লাগবে। প্লিজ স্যার, আমার চাকরিটা খেয়ে নেবেন না। চিন্তা করো না, তোমার চাকরির কিছুই হবে না, তুমি এখন যেতে পারো। জি স্যার, অনেক ধন্যবাদ আপনাকে।
পুলিশ অফিসার ওখানে অ্যাম্বুলেন্স এনে বাকি লাশগুলো নিয়ে যায়। এদিকে রাজীব আর ডেভিলের কাছে খবর আসে। তোমাকে বলেছিলাম না, ওই আকাশ অনেক বড় সাংঘাতিক একটা ছেলে, ওকে মারা এত সহজ না। সেটাই তো এখন দেখলাম। চিন্তা করো না বন্ধু, এরপর মন কিছু করব আমি। এই ছেলের নাম নিশান, সব কিছু আমি ধুলোয় মিশিয়ে দেব। ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। ঠিক আছে বন্ধু, তাই করব। এদিকে আকাশ আর বাকিরা বাসায় আসে, তবে আকাশ ওনাদের বলে দেয় ওনারা যেন বেশি কিছু না জানায় পরিবারকে, সেজন্য ওরা আর কিছু বলেনি। রাতের বেলায় তা আকাশ, আবিরের জন্য মেয়ে দেখা কি হয়েছে? জি বাবা, অনেকটা হয়েছে, তবে এখন ওনাদের আসতে বলবো। কিন্তু আমাদের তো নিজেদের দেশে ফিরতে হবে। একটা কাজ করলে হয় না? কি কাজ? আপনারা সবাই এই দেশে আমাদের সাথে থেকে যান। তা কি করে হয়? তাছাড়া ওইখানেই তো আমাদের সব কিছু। আসলে আপনারা যাওয়ার পরে এরা তো একা হয়ে যাবে, ওকে সময় দেওয়ার মতো কেউ তো থাকবে না। সেটা তো ঠিক বলেছ। আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে। সব টেনশন তো তোমাকে নিয়ে। পরে রুমে আসো, তখন বলবো। ঠিক আছে, আমি ওই মেয়ের পরিবারকে কাল আসার জন্য বলেছি, ওনারা এখানে আসবে। কিন্তু আমাদের বাড়ি তো দুবাইতে, তোমার এই বাড়ি দেখিয়ে তো কোনো লাভ নেই। আমি ওনাদের সব কিছু বলেছি, সেই জন্য তোমাকে এই নিয়ে কোনো কিছু ভাবতে হবে না। ঠিক আছে। এদিকে ইরা আর আকাশ রুমে চলে আসে, এসে শুয়ে পড়ে। তখন আকাশের ইরার কথাটা মনে পড়ে, সেজন্য আকাশ ইরাকে জিজ্ঞেস করে, তখন কি যেন বলতে চেয়েছো? বলতে তো চেয়েছি, কিন্তু বলবো কি বলবো না তাই ভাবছি। আচ্ছা বলবে তো? ইরা কিছু একটা আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ তো ওটা দেখে যতটা না অবাক হয়, আবার তার চেয়েও বেশি খুশি হয়। খুশিতে ইরাকে কোলে নিয়ে ঘুরতে থাকে। তখনই মনে পড়লে ওকে নিচে নামিয়ে দেয়। কবে শিওর হলে? আজকে সকালে। এতদিন পরে সাকসেস হলাম তাহলে। এতে আমিও অনেক খুশি। এদিকে বন্ধুরা, আপনারা হয়তো কোনো কিছুই বুঝতে পারছেন না, কিন্তু চিন্তা করবেন না, আপনাদের পরে একটা সময় সবটা জানিয়ে দেওয়া হবে। কেননা এটা একটু সিক্রেটভাবেই রেখে দিলাম। সব সিক্রেট যদি এখনই বলে দিই, তাহলে বাকি সবটা আর বলবো কি করে? পরের দিন আকাশ রেডি হয়ে বের হতে যাবে, তখনই। তুমি কোথায় যাচ্ছ? কোথায় আবার? অফিসে যাচ্ছি। তুমি না বললে ওই মেয়ে পক্ষ থেকে দেখতে আসবে, তাহলে তুমি যদি অফিসে যাও তাহলে কিভাবে কি হবে? ওনার তো আসবে তোমার বিকেলের দিকে, আর আমি 3টার আগেই ফিরে আসবো। সিকিউরিটি দিতে ফল থেকে শুরু করে কি কি লাগবে তা আনিয়ে নিও। ওদের যেতে হবে না, আমি ভাইয়াকে বলবো, ও নিয়ে আসবে। যেমনটা তোমার ইচ্ছে। এদিকে আকাশ তো চলে যায় অফিসে, এদিকে কাজ চলতে থাকে। 2টা বাজতেই ইরা কল দিয়েই যাচ্ছে বাসায় আসার জন্য, যা আকাশ বুঝতে পারে, সেজন্য কল রিসিভ করেই, আমার সবই মনে আছে, একটা মিটিং আছে, 30 মিনিটেই শেষ হবে, তারপরে আমি রওনা দেব। মনে থাকে জানো? জি মহারানী, অবশ্যই মনে থাকবে। এদিকে মিটিং শেষ করে চলে আসে বাসায়। এদিকে ওনাদের জন্য সব রকম ব্যবস্থা করে নেয়। এদিকে বিকেল 4টা বাজে, ওনারা 2টা গাড়ি করে আসে আকাশের বাড়িতে। আকাশের বাড়ি দেখে ওনাদের তো অনেক পছন্দ হয়, যা ওনাদের মুখের দিকে তাকালেই বুঝতে পারে। চলুন এবার ভেতরটা দেখি। ভিতরে আসার পরে ওনাদের আগে নাস্তা করানো হয়। এরপর ওনারা বাড়িতে দেখে। আকাশ ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরেই ওনারা ভেবেচিন্তে রাজি হয়, আর ওই দিনই আবিরের বিয়ের দিন তারিখ ঠিক করে রাখা হয়। এরপর আবিরের শ্বশুরবাড়ির লোকেরা চলে যায়, কেননা বিয়ের তারিখ ঠিক করে কিভাবে কি করবে না করবে সবটা তো ঠিক করে ফেলে। 7 দিন পরে বিয়ে, সেজন্য আকাশ আবিরকে নিয়ে শপিং করতে শুরু করে। কিভাবে কি করবে না করবে এই সব কিছু রেডি করতে থাকে। এদিকে বিয়ের দিন আবির সহ বাকিরা বিয়েতে যায়। কাজী বিয়ে পড়িয়ে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে আবিরের বউ নিয়ে এসে পড়ে আকাশের বাড়িতে। রাস্তার মধ্যে আবিরের বউ অনেক কান্না করতে থাকে, কেননা নিজের পরিবারকে ছেড়ে এভাবে চলে আসছে। এটা তো যে কোনো মেয়ের কাছে কান্না করবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। এদিকে রাত 11টায় আবির আর ওর বউকে বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। ওরা রুমে যায়। তখন আকাশের ফোনে কল আসে। কল রিসিভ করে কথা বলতে থাকে।
কল করেছিল রাজীব নিজেই, সেজন্য আকাশ একটু বেশি অবাক হয়। কি ব্যাপার, তুই তাহলে বেঁচে আছিস? তোকে না মেরে তো আমি মরবো না। কতবার তুই মৃত্যুর হাত থেকে বেঁচে গেছিস, এতটা কপাল ভালো তোর। কপাল তো তোর ভালো যে আমার হাত থেকে অনেকবার বেঁচে গেছিস। তবে এই হামলা করে বুঝতে পেরেছিস নিশ্চয় আমাকে মারা তোর কাম্য নয়। সেটা তো আমি জানি, সেজন্য এবার বড় কিছু করব। চেষ্টায় থাক। এবার সরাসরি মিসাইল দিয়ে তোর বাড়িতে হামলা করব। আমার আয়ত্তের কাছে আসলে তোকে আমি জীবিত রাখবো না। সে চেষ্টাই থাক। এতদিন তো আমি একা ছিলাম, এবার আমার সাথে আমার বন্ধু ডেভিলও আছে। আকাশের কাছে ডেভিল নামটা কেমন জানি পরিচিত পরিচিত লাগছে। বারবার চেষ্টা করেই চলেছে, সেজন্য মোটামুটি কিছুটা মনে পড়েছে। ডেভিলকে তো আমি চিনি। তুই কি করে ডেভিলকে চিনিস? আমার অনুমান যদি ঠিক হয়, ডেভিলের কপালে একটা কাটা দাগ আছে। তুই কি করে জানিস? আমি কি করে জানি সেটা ডেভিলকে জিজ্ঞেস কর। কি বলে জিজ্ঞেস করব? যেদিন আমাদের আবার দেখা হবে সেদিন তোকে আমি সবটা বলবো। এখন তুই আপাতত নিজের মৃত্যুর দিন তারিখ ঠিক করতে থাক। তুই বারবার বেঁচে গেলে এবার কিন্তু আর পার পাবি না। সেটা সময়ের অপেক্ষায়। এদিকে আপনারা হয়তো ভাবছেন আকাশ কি করে ডেভিলকে চিনল। এখানেও একটা অতীত আছে, যে অতীতের কারণে আকাশ ওকে চিনতে পারে। এদিকে দিন যেতে থাকে, আবির আর বউ নিজেদের মতো করে ঘুরতে থাকে। যেহেতু এখানে আবিরকে কেউ চিনে না, সেখানে আবির আর এই বউ নিজেদের মতো করে ঘুরতে পারে। কিন্তু তাও আকাশ ওদের সাথে সিকিউরিটি পাঠিয়ে দেয়। 7 দিন পরে পরিবারের সবাই বসে আছে। আকাশ, এবার তো আমাদের ফিরতে হবে, সেজন্য আমি বলছিলাম কি তোমরা দুজনও চলো, আমাদের সাথে কয়েকটা দিন থেকে চলে আসিও। তুই কি বলছিস ইরা? বাবা, তুমি আকাশকে বলো, আকাশ রাজি থাকলে আমার কিছু বলার নেই। আপনি বরং এরাকে নিয়ে যান, আমি সময় করে আসবো পরে। তাছাড়া এখানে কত কাজ পড়ে আছে তা তো আপনারা দেখলেনই। ঠিক আছে, আমাদের যার ব্যবস্থা করো তাহলে। আমরা আরো কয়েকটা দিন থাকি এখানে। তোমার শহর তো, সেই জন্য তোমার যেতে ইচ্ছে করছে না, বুঝতে পারছি, কিন্তু তাও কিছু তো করার নেই, যেতে তো হবেই। কিন্তু আরো 2-3টা দিন থাকি, তারপর আমরা যাই। এই কয়েকটা দিন বাবা মা এখানেই থাকুক। ঠিক আছে, তাহলে ওনাদেরও আসতে বলো, তাহলে ওনারাও না হয় আমাদের সাথে কয়েকটা দিন আমাদের শহরে থাকতে পারবে। তাছাড়া একটা কাজ করলে কেমন হয়? কি কাজ আব্বু? বৌমা, তোমার বাবা তো শুধু একটা চাকরি করে, তোমার বাবাকে বলো চাকরি ছেড়ে দিয়ে আমাদের সাথে আমাদের দেশে চলে আসার জন্য, তাহলে একসাথে আমাদের সাথে থাকতে পারবে। কিন্তু বাবা কি রাজি হবে? তুমি আর আবির কাল তোমাদের বাড়িতে যাও, তারপর তোমার বাবা মার সাথে কথা বলো, তারপর ওনাদের রাজি করাও। তাছাড়া তুমি চলে এলে তোমার বাবা মার দেখাশোনা করার জন্য কেউ তো নেই, সেই জন্য ওনারা যদি আমাদের সাথে থাকে তাহলে তোমার জন্য ভালো হবে, পরিবারের সবাই থাকবে। ঠিক আছে আব্বু, আমি তাহলে আজকে এসে কথা বলে নিব। ঠিক আছে, তুমি তাহলে আবিরকেও সাথে করে নিয়ে যেও। এদিকে আবিরকে নিয়ে রওনা দেয়। পরে ঈশার বাবা মায়ের সাথে কথা বলতে থাকে। ওনাদের অনেকটা সময়ের পরে রাজি করিয়ে একসাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু ওনারা যখন যাবে তখন বাড়ি তো বিক্রি করতে হবে, সেজন্য 2-3টা দিন সময় চেয়ে নেয়। সেজন্য ওরা আবার চলে আসে বাসায়। বাসায় আসার পরে তোমার বাবার সাথে কথা কি হলো? আব্বু বলেছে বাড়ি বিক্রি করে দিয়ে চলে আসবে, সেজন্য কয়েকদিন সময় চাইছে। ঠিক আছে, তাহলে আমরা কয়েকটা দিন এখানেই থাকি। তাই ইরা, আমরা এখানে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না তো? কি বলছো আব্বু তুমি এসব? তুমি এখানে থাকলে উল্টো আমার জন্যই ভালো হবে। তাছাড়া আকাশ তো চায় তোমরা এখানেই থাকো। তোমরা এখানে থাকলে আমার তেমন কষ্টও হবে না। তাছাড়া এত বড় বাড়িতে আমি একা থাকি, বুঝতেই তো পারছো। কিন্তু কি করব, আমাদেরও তো ব্যবসা আছে, আমরা যে চাইলেও এখানে থাকতে পারি না। আচ্ছা, সমস্যা নেই। তাছাড়া আমি তো প্রতি মাসেই তোমাদের দেখার জন্য আসবো। এদিকে দিন যেতে থাকে। 3 দিন পরে ঈশার পরিবার ওনাদের পুরো সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে আসে আকাশের বাসায়। আপনাদের তো ঈশার সম্পর্কে বলাই হয়নি, ঈশা হচ্ছে আবিরের বউ। যদিও এতক্ষণে আপনারা আগে থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন, কিন্তু তাও বলে দিলাম, পরে নয়তো বলবেন কোনো কিছু জানাইনি আপনাদের। এদিকে আকাশও বাসায় আসে। মা বাবা তো চলে যেতে চায় কালকে,
আমি বলেছি আরও কয়েকদিন থাকার জন্য। ওনারা না থাকতে চাইলে তো আর কিছু করার নেই। তারপরও ওনারা চলে গেলে আমার থেকে কেমন একটা লাগবে। একটা কাজ করতে পারো তাহলে। কি কাজ? তুমি ওনাদের সাথে যাও। তোমার কি মাথা খারাপ নাকি? আমার মাথা কেন খারাপ হবে? আমি যদি যাই তোমার দেখাশোনা কি করবে? সে ভাবতে হবে না তোমাকে। অফিসের নতুন বিয়ে রেখেছো নাকি যে সে খেয়াল রাখবে? এই জন্য মানুষ বলে মেয়েদের মনে সারাক্ষণ সন্দেহ থাকে। সে থাকবে। হয়েছে, আমি তাহলে কাল তোমাদের যাওয়ার ব্যবস্থা করতেছি। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমি কয়েকদিন পরে এসে তোমাকে আবার নিয়ে আসবো। সত্যি বলছো তো? সত্যি বলছি। তা আমি যখন কয়েকদিন থাকবো না সেজন্য আজকে একটু। আমি মাঝে মাঝে ভাবতে থাকি। কি ভাবো আমাকে একটু বলো। কিছু না, সময় কিন্তু চলে যাচ্ছে। তুমি বের করো তাহলে। এই নাও, বের হলাম। এরপর ওরা লুডো খেলতে বসে গেল। লুডো ওরা বাজিতে খেলে প্রতিদিন। কিসের বাজি তা আপনাদের এখন না জানলেও চলবে। আপনারা শুধু দেখতে থাকুন বাজিতে কে জিতে। এদিকে খেলা চলতে থাকে। শেষ পর্যায়ে এসে ইরা তো হেরেই যায়। হেরেই নাকা কান্না শুরু করে দিল। কেননা ইরা হেরে যাওয়া মানেই না থাক, সবটা আপনাদের জানতে হবে না। কেননা আপনারা শুধু এটা দেখুন সামনে কি কি হয় কিছুক্ষণ পর। তাহলে এখন চলো। কেউ বাজিতে যখন হেরে গেছি তখন যেতে তো হবেই। এর পরের কাহিনী আপনাদের আর বললাম না। পরের দিন সকালবেলায় সবাই নাস্তার টেবিলে শুধু ইরা আর আকাশ বাদে। তখনই কি ব্যাপার ভাইয়া আর আপু ওনাদের তো দেখছি না। সে আমি কি করে বলবো, তুমি সকালে ওদের ডেকে দিতে। আমি তো সকালে ডাকার জন্য গিয়েছিলাম, কিন্তু কি লাভ হলো, ওনাদের রুমে তো ঢুকতেই ফেললাম না। বারবার পাসওয়ার্ড চাচ্ছে, সেজন্য আমি চলে এসেছি। আচ্ছা আকাশ, টিকিট বুক করেছে কি না কিছুই তো বলেনি। আমরা কখন বের হব তার সম্পর্কে কোনো কিছুই তো বলছে না। তার উপর ওদের জাগানোও ঠিক হবে না। সেটাই। তোমরা খাওয়া শুরু করো, ওরা যদি আসে আমি ওদের খেতে দিয়ে তখন কথা বলে নিব। তুমিও তাহলে খাওয়া শুরু করো। এদিকে ওনারা তো খেয়ে নেয়। অন্যদিকে আকাশ আর ইরা ঘুম থেকে উঠে দেখে সকাল 9টা বাজে। তুমি এতক্ষণ ধরে ঘুমালে, আমাকে উঠতে দিলে না। এখন নিচে নামলে সবাই কি ভাববে? কেউ কিছু ভাববে না, সবাই জানে বিয়ে করা জামাই বউ একটু লেট করে ওঠে। আমার ভাই আর ভাবি তো অনেক আগে উঠে গেছে। তাহলে এখন চলো আমরাও নিচে যাই। আগে গোসল শেষ করে নাও। এদিকে কিছুক্ষণ পরে ওরা গোসল শেষ করে নিচে নামে। তখন ইরার মা শুধু টেবিলে বসেছিল, বাকিরা তখন টিভি দেখছিল। সেজন্য ওরাও খেতে বসে পড়ে। ইরার মা ওদের খাবার দিয়েছিল। তা আকাশ, আমাদের টিকিট কখন কাটলে? আমরা বের হব কখন? আপনারা সন্ধ্যায় বের হবেন, রাত 10টায় আপনাদের ফ্লাইট। তাহলে আমি বরং আমাদের জামা কাপড়গুলো লাগেজ করে রাখি। আকাশ, আমি তাহলে আমার জামা কাপড়ের সাথে তোমার কিছু নিব নাকি? তুই কেন জামা কাপড় গুছাবি? কেন না, আমিও যাব তোমাদের সাথে। তুই কেন আসবি এখন? কেন আম্মু, আমি আসলে কি অসুবিধা হয়ে যাবে বেশি তোমাদের? আমি কি তা বলতে চেয়েছি নাকি? তাহলে কি বলতে চেয়েছো? তুই যদি আমাদের সাথে আসিস তাহলে আকাশকে কে দেখবে? ওই একা একা এত কিছু দেখবে কি করে? আমি তো ওকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু কিছুতেই তো আমার কথা শুনতে চাইছে না। তুই আকাশকে কিছু বলিসনি তো? আম্মু, আমি ওকে শুধু বলেছি তোমরা চলে গেলে আমার মন খারাপ থাকবে, সেজন্য ও এখন তোমাদের সাথে আমাকে পাঠিয়ে দেবে। এটা কোনো কথা? তুমি এখানে থেকে মন খারাপ করার চেয়ে ওখানে কয়েকদিন থেকে এসো। কি জামাই বাবা, তুমি একা একা কিভাবে এত কিছু সামলাবে? কি যে বলেন না আম্মু, বিয়ের আগে তো আমি একাই ছিলাম। তখন যেভাবে সবটা দেখে রাখতাম এখনও ঠিক তেমনভাবেই দেখে রাখবো সব কিছু। এই কথা বলে কি বোঝাতে চাও তুমি? যাক বাবা, তুমি আবার হঠাৎ করে রেগে গেলে কেন? তার আগে এটার উত্তর দাও, আমি তোমার লাইফে না আসলেও তোমার মনে হয় কোনো সমস্যাও হতো না, সেই জন্য এখন একা থাকতে চাইছো? হ্যাঁ আল্লাহ, এই কার পাল্লায় পড়েছি আমি। আচ্ছা, তোমাকে ভাবতে হবে না, তুমি এখন যাও তাহলে। এখন তো আমাকে তাড়িয়ে দেবে? পর হয়ে গেছি যে আমি। যাক বাবা, কে থেকে কি নিয়ে গেল? আরে মজা করছিলাম আমি। তুমি কি সিরিয়াস ভাবে বলতেছো? তাহলে আমি তোমার কিছু শার্ট নিয়ে যাই, কিন্তু তুমি কবে আসবে তা তো বলো। আমার কাজ শেষ হলেই চলে আসবো। ঠিক আছে। এদিকে সন্ধ্যা হতেই আকাশ ওনাদের নিয়ে বেরিয়ে পড়ে। একে একে 7টা গাড়ি বের হয়। একটার মধ্যে আকাশ আর পুরো পরিবার, বাকিগুলোতে আছে সিকিউরিটি। ওরা যেতে থাকে এয়ারপোর্টের দিকে।
ওখানে ওনাদের সব টিকিট জমা দিয়ে প্লেনে এসে অপেক্ষা করতে থাকে। আচ্ছা আবির, হ্যাঁ বলো। ভাইয়াও কি আমাদের সাথেই যাবে? না তো। তাহলে উনি এখানে প্লেনে, এটা কিভাবে সম্ভব? এই পুরো এয়ারপোর্টে দেখতেছো, ও চাইলে এখানে থাকা প্রতিটা ফ্লাইট অফ করে দিতে পারে 2 থেকে 3 দিনের জন্য। তাছাড়া এবার এয়ারপোর্টের মালিক যিনি, উনি আকাশের পরিচিত নাকি, সম্পর্কে কি হয়, যার জন্য আকাশের ওখানে কোনো সমস্যা হয় না। কি বলো, ওনার এত ক্ষমতা? কিন্তু তুমি এত কিছু জিজ্ঞেস করছো কেন? আসলে এভাবে প্লেন পর্যন্ত কেউ আসতে পারে তা জানা ছিল না, সেই জন্যই তোমাকে জিজ্ঞেস করা। এদিকে আকাশ ওনাদের বিদায় দিয়ে চলে আসে। এদিকে ইরার অনেক মন খারাপ, তাও কিছু করার নেই। ওনাদের বিদায় দিয়ে আকাশ এয়ারপোর্টে থেকে বের হয়। এত রাতে অফিসে কোনো কাজ নেই, বাসায় চলো। ঠিক আছে স্যার। এরপর ওরা বাসায় নিয়ে আসে। এদিকে বন্ধু, কত কি করলি? আরে এত ধৈর্য হারা হলে কি চলে, এখনো তো অনেক কিছু বাকি আছে। আমি তোর কথা ঠিক বুঝতে পারিনি। আমি অনেক বড় একটা জাল বিছিয়ে রাখবো, এটাতে তো ওকে ধরা পড়তেই হবে। কবে আর ধরা পড়বে? শুনলাম আকাশ ওর পরিবারের বাকিদের নাকি দুবাইতে পাঠিয়ে দিয়েছে। এটা তো খুশির খবর। এখানে খুশির খবর হলো কি করে? আকাশ তো এখানে, আর ওইদিকে ওদের দেখাশোনা করার কেউ নেই। এই সুযোগ আমরা ওদের ওপর হামলা করতে পারবো। তাহলে তো আমাদেরও ওই দেশে যেতে হবে। দরকার হলে যাব। তাহলে আমরা যাওয়ার ব্যবস্থা করি, কি বলো? তার আগে আমাদের লোক পাঠাতে থাকি এক এক করে, কিন্তু হাতিয়ার কি করব? হাতিয়ার ব্যবস্থা আমি করব। এখন শুধু আমাদের দেশে ফেরার পালা। সত্যি আব্বু, কত বছর পরে আবার দেশে ফিরতে পারবো? আর দেশে ফিরে ওকে মেরে আবার ও রাজত্ব করব। কিন্তু আকাশ কি আসতে চাইবে? ওর পরিবারের লোকেরা যখন আমাদের কাছে থাকবে তখন তো ওকে আসতে হবে। বুদ্ধি তো খারাপ না। এদিকে ওরা যে নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে তা তো আপনারা জানেন, কিন্তু আকাশ তো জানে না। তাও আকাশ এদেশে সিকিউরিটি লাগিয়ে রাখে যেন ওনাদের কোনো সমস্যা না হয়। 2 দিন পরে। আকাশ, কবে আসবে তুমি? সবে মাত্র 2 দিন হলো। তো কি হয়েছে, তোমাকে ছাড়া একা একা থাকতে ভালো লাগছে না? তাহলে চলে আসো আমেরিকায়। একা একা তো আসবো না। আমার জন্য তাহলে আরো কয়েকটা দিন অপেক্ষা করো। তবে যাই করো না কেন, বেশি লেট করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে। তাছাড়া আমি কতটা ব্যস্ত থাকি তুমি তো জানোই। এটা জানি বলেই তো বেঁচে গেলে তুমি। সত্যি কি তাই? জি তাই। এখন ঘুমাও, আমি ঘুমাবো। আমার তো লেট হবে। সময় দেখেছো? তুমি কি ভুলে গিয়েছো আমরা আলাদা দেশে? ভুলে গিয়েছিলাম। তাহলে আমি ঘুমাই, তুমি জেগে থাকো। আচ্ছা, তাই করতেছি। পরের দিন আকাশ বের হয় অফিসের দিকে। এদিকে রাজীব, রিয়াজ আর ডেভিল চলে আসে দুবাইতে। ওরা দুবাইতে আসার একদিন পরে ইরা আর বাকিদের কিডন্যাপ করে নেয়, আর সে খবরটা আকাশকে জানিয়ে দেয়। আকাশ তো খবরটা শুনে অবাক হয়, কেননা রিয়াজ যে ওই পর্যন্ত যেতে পারবে তা বুঝতে পারেনি। এদিকে আকাশ ও সিকিউরিটিদের নিয়ে একটা প্রাইভেট জেট নিয়ে রওনা দেয়। এদিকে রিয়াজ তো ঠিকানা দিয়ে দেয়, সেজন্য আকাশ ওই ঠিকানায় আসে। ঠিকানা হচ্ছে যেখানে আকাশ একবার রিয়াজ আর ওর ছেলেকে মারতে চেয়েছিল, সেটা ওই জায়গাটা। আকাশ তো সব রকম প্রস্তুতি নিয়েই আছে। একদিকে আকাশ, অন্যদিকে পুরো জায়গা আকাশের সিকিউরিটি। এইদিকে ভিতরে আসে। ভিতরে এসে ডেভিল আকাশকে দেখে চমকে যায়, কেননা 3 বছর আগেই ডেভিল আকাশকে মারতে এসেও মারতে পারেনি। উল্টো আকাশ ডেভিলের কপালে একটা পাথর ছুঁড়ে মারে। এতে করে ডেভিলের কপালে এই দাগটা হয়ে যায়। তুই তো সেই ছেলে। চিনতে যখন পেরেছিস তখন এটাও জানিস আমি তোর কি অবস্থা করতে পারি। সেজন্য ভালো হবে ওদের ছেড়ে দে। ছেড়ে দেওয়ার জন্য তো ওদের আমি তুলে আনিনি। সে যাকিয়ে তোর পুরো সম্পত্তি আমার নামে লিখে দে, তাহলেই আমি সবাইকে ছেড়ে দিব। আকাশ, এই কাজটা ভুলেও করো না। আমার কাছে তোমরা গুরুত্বপূর্ণ। কাগজ দাও, আমি সাইন করে দিচ্ছি। এই নে কাগজ। এদিকে ডেভিল কাগজ এগিয়ে দিলে আকাশ সাইন করে দিয়ে দেয়, কিন্তু তাতেও ওরা বাকিদের ছাড়তে চাইছে না। সেজন্য আকাশ বাধ্য হয়ে ওর সিকিউরিটিদের সিগন্যাল পাঠায়। ওরা বাহিরে থেকে আস্তে আস্তে একে একে যাকেই সামনে পাচ্ছে তাকেই মারতে থাকে।
তুই এত বড় চিট করতে পারলি? তুই যে আমার সাথে সিট করলি, সাইন করে দেওয়ার পরও যখন আমার কথা শুনলি না, তখন আমি কেন তোর কথা শুনবো? রাজীব, তুই বসে আছিস কেন? মার শালাকে। এদিকে একে একে ওরা আসে আকাশকে মারতে, কিন্তু এদিকে সিকিউরিটিগুলো এক এক করে সবাইকে মারতে থাকে। কিন্তু সিকিউরিটি তো আকাশের পরিবারের সবাইকে নিরাপদে বের করে নিয়ে যায়। বাকিরা আকাশের সাথে থেকে ওদের আটকে ফেলে। আমাদের ছেড়ে দে আকাশ। তোদের ছেড়ে দেব? তোরা আবার আমার পরিবারের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবি, তা কি করে হতে দেব? প্লিজ ভাই, এভাবে বলিস না, আমাদের ছেড়ে দে এবারের মতো। গতবার তোরা তো বেঁচে গেলে, কিন্তু এবার তোদের মৃত্যু আমি নিজের চোখে দেখা ছাড়া এইখান থেকে যাব না। দেখ ভাই, আমাদের মারিস না। দরকার হলে আমি তোর থেকে যা যা নিয়েছি তা তোকে ফিরিয়ে দেব। তোরা মারা গেলে তা তো এমনিতে আমি ফিরে পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তোরা বারবার আমার হাত থেকে বেঁচে যাস, এবার আর তেমনটা হবে না। বিশ্বাস কর, আমি তোর ক্ষতি করব না, প্লিজ। সিকিউরিটি, তোমরা আমারই সামনে তোমাদের বন্দুকে যতগুলো গুলি আছে সবগুলো গুলি ওদের শরীরে ঢুকিয়ে দাও, যেন 1 ইঞ্চি জায়গাও না বাঁচে। এরপর আকাশের ইশারায় ওরা 200টা গুলি ওদের 3 জনের উপর করতে থাকে। এতে ওদের কি একটা অবস্থা হয়েছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এতে করে 3 জনের রক্তে পুরো রুমটা ভরে যায়। এবার ওই রুমে 3টা বোমা লাগিয়ে দাও। স্যার, বোমা কেন? যেন ওদের অস্তিত্ব আর এখানে কি কি হয়েছে তা যেন কেউ না বুঝতে পারে। ঠিক আছে স্যার। ওরা বোমা লাগিয়ে দেয়। এরপর যা কিছু হলো তা তো আপনারা বুঝতেই পারছেন। ওরা রুম থেকে বের হয়ে বোমাটা ব্লাস্ট করে দেয়। এতে করে পুরো রুম থেকে শুরু করে বিল্ডিং ধ্বংস হয়ে যায়। এরপর আকাশ চলে আসে ওর শ্বশুর বাড়িতে। ওখানে আসতেই ইরা এসে জড়িয়ে ধরে আকাশকে। তোমার কিছু? এই দেখো, আমি একদম ঠিক আছি, তাছাড়া চিন্তা করো না, এরপর আর কোনো শত্রু তৈরি হবে না আমাদের। কি না হারানি হবে। সত্যি, বন্ধুর অহংকারী বোনের থেকে তুমি এখন লক্ষ্মী একটা বউ হয়ে গেলে। এই কথাটা শুনে ইরা সহ বাকিরা হেসে দেয়। এর ভিতরেই গল্পটা শেষ হলো। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন। আপনাদের অনুরোধে গল্পটা আবার নতুন করে লেখা, সেজন্য কোনো কাহিনী আর বাকি রাখিনি। সেজন্য গল্পটার কাহিনী আমরা এখানেই শেষ করলাম। সমাপ্ত।